হে বীর, প্রণাম করি। লেখক ধীরেন্দ্রলাল ধর। মগধের রাজধানী পাটলিপুত্র কম্বোজ বা আফগানিস্তান থেকে কুন্তল প্রদেশ বা মহীশূর পর্যন্ত বিস্তৃত জনপদের শাসনকেন্দ্র পাটলিপুত্র। গঙ্গার তীর বরাবর 4.5 ক্রোশ ব্যাপী দীর্ঘ জনপদ, প্রশস্ত রাজপথ, শত শত অট্টালিকা, সুসজ্জিত পণ্যশালা ও সুদৃশ্য উদ্যান শোভিত মহানগরী। চারপাশে পরিখা দিয়ে নগরীকে সুরক্ষিত করা হয়েছে। 400 হাত চওড়া, 30 হাত গভীর পরিখা, সর্বদাই জল থই থই করছে। পরিখার পিছনে উঁচু কাঠের পাঁচিল, সেই পাঁচিলের উপর থেকে চারিপাশে লক্ষ্য করার জন্য 570টি পর্যবেক্ষণ তোরণ আর শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য তীর নিক্ষেপ করার উদ্দেশ্যে দেয়ালের গায়ে শত সহস্র রন্ধ্র। জনশ্রুতি আছে যে সম্রাট অজাতশত্রু এই মহানগরীর পত্তন করেন। ভগবান তথাগত বুদ্ধ ভবিষ্যৎবাণী করেন, ভাবিকালে এই নগরী মহাভারতের মহানগরী রূপে বর্ধিষ্ণু হয়ে উঠবে, সমগ্র হিন্দুস্থানের গৌরব ও সমৃদ্ধির কেন্দ্র হবে। শাক্যমুনির এই আশীষ বাণী যে সার্থক হয়েছিল বহু শতাব্দী ধরে ভারতের ইতিহাসে তার প্রমাণ পাওয়া যায়। সাধারণ লোকের আগমন ও নিষ্ক্রমণের জন্য মহানগরীর দ্বার ছিল 64টি। কুক্কুটারাম বিহারের পাশে গঙ্গার উপরেই যে দ্বার ছিল তারই সামনেই এক প্রাচীন বটগাছের নিচে সেদিন বিকালবেলা বেশ ভিড় জমেছিল। এক পৌঢ় বাঘ জীবন বা কথক গল্প বলছিলেন। ছেলে বুড়ো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। বলার ভঙ্গিটি চিত্তাকর্ষক। বাঘ জীবন বলে যাচ্ছিল, আর্যাবর্তের পশ্চিম প্রান্ত ধূলিধূসর হয়ে উঠল। শত সহস্র অশ্বের পদশব্দ কম্বোজের পার্বত্য পথে প্রতিধ্বনি তুলল। সেকেন্দারের দুর্ধর্ষ গ্রীক বাহিনী শত শত যোজন পার্বত্য মরু অতিক্রম করে ভারতের পুণ্যভূমিতে পদার্পণ করল, কিন্তু উত্তরাপথের কোথাও কোনো সাড়া জাগল না। খণ্ড বিচ্ছিন্ন অক্ষম রাজন্যবর্গ পরস্পরের ঈর্ষা নিয়ে বিলাস করতে লাগলেন। একজন আরেকজনের বিলোপ দেখে আত্মপ্রসাদ উপলব্ধি করলেন, কিন্তু নিজেদেরও সর্বনাশের পথ যে প্রশস্ত হচ্ছে তা বুঝলেন না। শত শত হিন্দুর রক্তে পথ ও প্রান্তর রঞ্জিত হল। বিজয়ী আলেকজান্ডারের জয়ধ্বনি এগিয়ে চলল কম্বোজ থেকে সৌবীর, সৌবীর থেকে পঞ্চনদে। শশীগুপ্ত ভারতের ইতিহাসে দ্বিতীয় বিভীষণের ভূমিকায় নামল। মহারাজ পৌরব ভাগ্যদোষে পরাজিত হলেন। কর্দমাক্ত প্রান্তরে তার দুর্ধর্ষ রথী সৈন্যদের রথ অচল হয়ে পড়ল। পঞ্চনদের 500 জনপদ শ্মশান হয়ে গেল। বন্দীদের পায়ের শিকল ঘর্ষণে ঘর্ষণে রাজপথের বুকে গভীর রেখা ফুটিয়ে তুলল। তবু বাঁচার আকাঙ্ক্ষায় সমগ্রভাবে সঙ্গবদ্ধ হওয়ার কথা ওঠে না। খণ্ড বিচ্ছিন্ন দুর্বল ভারত দেশদ্রোহী শশীগুপ্তের চেষ্টায় যোজনের পর যোজন যবনের পদানত হতে থাকে। সেকেন্দার আশা কাননের দ্বারে এসে পৌঁছলেন। বিধবা রানী কৃপা দেবী প্রতিবেশীর কাছ থেকে সাহায্যের চেষ্টা করলেন, কিন্তু কোনো দিক থেকে সাহায্য পেলেন না। তবু বিজাতীয় বিধর্মীর অধীনতা তিনি স্বীকার করে নিতে পারলেন না। সামান্য 30,000 অশ্বারোহী, 38,000 পদাতিক, 30টি হাতি ও 7,000 রথী সৈন্য নিয়ে তিনি সেকেন্দারের সম্মুখীন হলেন। প্রচণ্ড সংগ্রামে বহু শত্রু নিধন করে কৃপা দেবী সসৈন্যে মৃত্যুবরণ করলেন, কিন্তু প্রজাপুঞ্জের স্বাধীনতা রক্ষা করতে পারলেন না। উল্লসিত গ্রীক বাহিনী এবার রাজধানী অশোকাবতী লুট করতে অগ্রসর হল, কিন্তু রাজধানীর তোরণে এসে তারা বাধা পেল। নাগরিকেরা পুরো দ্বার বন্ধ করে দিয়েছে। নগরে পুরুষ মানুষ নেই, অধিকাংশই যুদ্ধে নিহত হয়েছে। পুরো নারীরা কি এবার বিদেশি সৈনিকের পায়ের নিচে নতজানু হয়ে প্রাণ ভিক্ষা চাইবে? সম্মানের চেয়ে প্রাণের মূল্য কি বেশি ধরা হবে? না না না, হিন্দুর মেয়েরা দুর্বল নয়,
অশ্বের বলগা ধরতে তারা জানে, তাদের হাতের অসিতে সূর্যরশ্মি ঝলসিত হয়। অশ্ব ও অসি নিয়ে বর্ম ও শিরস্ত্রাণ পরে ৩,০০০ পুরো নারী প্রস্তুত হলেন। কয়েক দণ্ডেই গ্রিকরা নগরীর দ্বার ভেঙে নগরের মধ্যে প্রবেশ করল। ৩,০০০ পুরো নারী লাফিয়ে পড়ল গ্রিক সেনার মাঝে। তাদের হাতের তলোয়ার গলিত রূপার মতো ঝলমল করে উঠল। শিরস্ত্রাণের সোনালি আভা গ্রিক সেনার চোখকে ঝলসে দিল। সেকেন্দার সুদূর গ্রিস থেকে পঞ্চনদ অব্দি দিগ্বিজয় করে ফিরেছেন, কিন্তু কোথাও কোনোদিন কোনো নারী বাহিনীর সামনে এসে তাকে দাঁড়াতে হয়নি। যবন সেনা বারেক স্তব্ধ হয়ে থমকে দাঁড়াল। কিন্তু সংগ্রামের ক্ষেত্রে চিন্তার অবসর কোথায়? নারী বাহিনীর অসির আঘাতে গ্রিকেরা ধরাশায়ী হতে শুরু করল। শুরু হলো কঠোর সংগ্রাম। নগরের পথে পথে গৃহে গৃহে অস্ত্রের ঝঞ্ঝনা মুখর হয়ে উঠল। ৩,০০০ হিন্দু ললনাকে জয় করতে গ্রিক বাহিনীর ৩ প্রহর লাগল। সেকেন্দার অশোকাবতী দখল করলেন বটে, তখন সেখানে একটি মানুষেরও সাড়া নেই, সব শ্মশানের মতো স্তব্ধ। সেকেন্দার ক্ষণেকের জন্য বিভ্রান্ত হয়ে পড়লেন। কত রাজ্য ও কত জাতিকে তিনি জয় করেছেন, কিন্তু স্বাধীনতাকে এত বেশি মূল্য দিতে আর কোথাও তিনি দেখেননি। তার কপালে চিন্তার রেখা পড়ল। বিভীষণ শশীগুপ্ত সেনাপতি সেলুকাসের সহযোগে শূন্য গৃহগুলি লুট করল। সেকেন্দারকে উৎসাহ দিয়ে বলল, আরও এগিয়ে চলুন সম্রাট, সমগ্র উত্তরাপথ আপনার পদানত হবে। পাটলিপুত্রের সমৃদ্ধি দিগ্বিজয়ী সম্রাটের লুণ্ঠন নেশাকে প্রলুব্ধ করে। শশীগুপ্ত তিল তিল করে সেই লোভকে বহ্নিমান করে তোলে। সম্রাট চন্দ্রগুপ্ত ও ধর্মাশোক কম্বোজ, কারুশ, পঞ্চনদ অবধি যে প্রশস্ত রাজপথ অগ্রগামী করেছিলেন শান্তি ও সমৃদ্ধি বিস্তারের জন্য, সেই পথ এবার বুঝি বিদেশি শত্রুকে আমন্ত্রণ করে আনবে পাটলিপুত্রের তোরণ অবধি। কে এই দুর্ভাগ্য থেকে ভারতের পুণ্যভূমিকে মুক্ত করবে? বিভীষণ শশীগুপ্তের কুপরামর্শ থেকে কে এই রাজ্য রক্ষা করবে? নিজের জীবন দিয়ে কে দেশকে রক্ষা করবে? ক্ষত্রিয়ের ক্ষাত্র শক্তি আজ ক্ষীণ হয়ে গেছে। উত্তরাপথের নবদধীচি জনগণের কল্যাণ কামনায় অস্থিদান করতে প্রস্তুত হলেন। ব্রাহ্মণ আচার্য পণ্ডিত সুবন্ধু উৎকোচ দিয়ে গ্রিক সৈন্যকে বশীভূত করলেন। রাত্রের অন্ধকারে বস্ত্রাবাসের মধ্যে শশীগুপ্ত নিহত হল। সেকেন্দারের অগ্রগমন প্রতিহত হল। যবন রাজের পাশে ভারতীয় রাজনীতি সম্পর্কে কূট যুক্তি দেবার মতন কেউ রইল না। উত্তরাপথ রক্ষা পেল। ২০০ বছর অতীত হয়নি, আবার সেই দুর্দিন সমাগত। আবার আরেক যবনের দিগ্বিজয়ের নেশা ভারতের আকাশ বাতাস ক্রন্দন উচ্ছ্বাসে ভরিয়ে তুলেছে। গ্রিক বীর মিনান্দার তার দুর্দান্ত অশ্বারোহী বাহিনী নিয়ে সসৈন্যে সমরখন্দ থেকে সাকেত বা অযোধ্যা অবধি আত্মবিস্তার করেছে। কিন্তু আজ সুবন্ধুর মতো আচার্য নেই, চন্দ্রগুপ্তের মতো বীর নেই। সমগ্র উত্তরাপথ কি সত্যই আজ নিঃশেষিত সূর্য? হিন্দুস্তানের গৌরব সূর্য কি তাহলে আজ সত্যই অস্তমিত হবে? কে আছো তরুণ, কে আছো বীর, অগ্রগামী হও, সঙ্গবদ্ধ হও। আজ দেশ বিপন্ন, তোমার জাতির সংকট, তোমার ধর্ম ধ্বংস পাবে, তোমার সম্মান লুপ্ত হবে। জাতির চেয়ে, ধর্মের চেয়ে, দেশের চেয়ে বড় আর কিছু নেই। সব আকর্ষণ ঠেলে ফেলে দিয়ে আজ দেশ মাতৃকার চরণে আত্মবলি দাও। কে আছো তরুণ, তরবারি গ্রহণ করো। কে আছো তরুণী, মাথার চুল দিয়ে ধনুকের ছিলা বেঁধে দাও। চারণ থামলেন। এক ব্রাহ্মণ এতক্ষণ গাছের পাশে একটু তফাতে দাঁড়িয়ে শুনছিলেন। এবার সামনে এসে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় জানতে পারি কি? চারণ উত্তর দিল, আমি বাগজীবন। রাজা রাজার কাহিনী শুনিয়ে বড় লোকদের খুশি করাই আমার বৃত্তি। তোমার নাম? পুষ্যমিত্র। এই নগরে তোমাকে নবাগত মনে হচ্ছে। তক্ষশিলা থেকে আমি আজ প্রভাতে এখানে এসে পৌঁছেছি। ব্রাহ্মণের ভ্রু কুঁচকে উঠল। দৃষ্টিকে ধারালো করে নিয়ে পুষ্যমিত্রের মুখের পানে ভালো করে নজর করে বললেন, আমার যতদূর স্মরণ হয়
12 বছর আগে এই তক্ষশিলার রাজন্য শিক্ষালয়ে এক যুবককে আমি রাজনীতি অধ্যাপনা করার জন্য মনোনীত করেছিলাম। তার নাম ছিল আচার্য পুষ্যমিত্র। রাজগুরু, আমার প্রণাম গ্রহণ করুন। পুষ্যমিত্র ব্রাহ্মণকে প্রণাম করলেন। জয়স্তু, কিন্তু তোমার তো এখানে এসে আমারই গৃহে যাওয়া উচিত ছিল। আসলে আপনাকে বিব্রত করার ইচ্ছা ছিল না। তাছাড়া আমি ওই কোজাগরী সন্ন্যাস গ্রহণ করেছি। সেটি কি, যতদিন না এদেশ থেকে ওই গ্রিক যবনের অনাচার দূর হবে, ততদিন আমি সন্ন্যাসীর মতো ভিক্ষান্নেই জীবন ধারণ করব, আর দেশে দেশে পথে পথে তরুণদের আহ্বান জানাবো, কার শক্তি আছে উত্তর ভারতের পূর্ণভূমি থেকে এই গ্রিক অনাচার দূর করো। উত্তম, তুমি এখন আমার সঙ্গে এসো। রাজগুরু পতঞ্জলি অগ্রগামী হলেন। আচার্য পুষ্যমিত্র তার অনুসরণ করলেন। প্রাসাদ তোরণ থেকে চতুর্থ প্রহরের সান্ধ্য ভেরি ঘোষিত হল। পাটলিপুত্র নগরীর বাহিরে গঙ্গা তীরে মহাত্মা পতঞ্জলির আশ্রম। গোলপাতায় ছাওয়া কয়েকটি কুটির, খানিকটা ফুলের বাগান, খুঁটিতে বাঁধা গোটা কয়েক গরু, ঘরের ভিতরে তালপাতার পুঁথি আর মাদুর, পুস্তক পাঠের সহায়ক এক একখানি কাঠের পুস্তক ধারক, আর মাটির পিলসুজের ওপর এক একখানি মৃৎ প্রদীপ। মগধের রাজগুরুর গৃহে বিলাসের কোনো সমারোহ নেই। নানা দিক আর দেশ থেকে আগত ছাত্রদের কাছে পণ্ডিত শ্রেষ্ঠ পতঞ্জলি অধ্যাপনা করছেন। আশ্রমের একপাশে উপবনের প্রান্তে প্রাচীন এক বট গাছের নিচে বিদ্যাচর্চা চলছে। মহর্ষি যোগ দর্শন ব্যাখ্যা করছেন। কিভাবে মানুষ আপনাকে উপলব্ধি করতে পারে, এই সংসারে দুঃখ কষ্ট আমাদের মনকে প্রতি মুহূর্তে নিম্নগামী করছে। আমরা সত্য থেকে দূরে চলে যাচ্ছি। এই দুর্বলতাকে জয় করতে হবে। বাহিরের বিষয় থেকে মনকে টেনে আনতে হবে ভিতরের পানে। শ্রুতিধর ছাত্রেরা তন্ময় হয়ে গেছে। গুরুদেবের প্রতিটি কথা তাদের মানসপটে স্থায়ীভাবে রেখাপাত করে যাচ্ছে। মহাত্মা চিত্তজয়ের এক একটি মার্গ ব্যাখ্যা করছেন। বিতর্ক বাঁধনে প্রতিপক্ষ ভাবনম। যখন মনের কোনো বৃত্তিকে জয় করতে হবে, তখন তার বিপরীত ভাবকে মনের মাঝে জাগিয়ে তুলতে হবে। তাহলেই প্রথম বৃত্তিটি দুর্বল হয়ে পড়বে, কোনো ক্ষতি করতে পারবে না। চিত্ত জয় করার এইটাই হলো প্রথম রীতি। পতঞ্জলি পড়াচ্ছেন। বটের জটগুলো চারিপাশ দিয়ে নেমে এসেছে। অধ্যাপকের মাথার জটগুলি যেন তাদের নিকট আত্মীয়। ওই বটগাছটি যেন যুগান্তের সাক্ষী। মহাত্মা তেমনি যুগান্তর সঞ্চিত জ্ঞানের ব্যাখ্যাতা। উভয়ের মাঝেই যেন একটা যোগসূত্র আছে। বুড়ো বটগাছের নিচে ছায়া শীতল বেদিটির উপর জ্ঞানবৃদ্ধ পণ্ডিতকেই মানায় ভালো। ক্রমে সূর্য প্রখর হয়ে ওঠে। দিবসের প্রথম প্রহর অতীত প্রায়। গুরুদেব পাঠ শেষ করেন। শিষ্যেরা একে একে চলে যায়। ঋষি আত্মস্থ হন। চারিপাশ স্তব্ধ। পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যায় না। রোদের রুক্ষতা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পাখিদের কাকলিও ক্লান্ত হয়ে পড়েছে। কয়েকটি শালিক পাখি ঘাসের বীজগুলি খুঁটে খুঁটে খাচ্ছে। চারিদিকে নিরবচ্ছিন্ন শান্তি। ধীর পদক্ষেপে পুষ্যমিত্র সামনে এসে দাঁড়ালেন। পায়ের শব্দ শুনে পতঞ্জলি চোখ মেললেন। পুষ্যমিত্রের পানে তাকিয়েই বললেন, বলো। দিন কয়েক ধরে আপনার বাণী বারবার আমার মনে হচ্ছে গুরুদেব। বিতর্ক বাঁধনে প্রতিপক্ষ ভাবনম। পতঞ্জলি হাসলেন, বললেন, তুমি গ্রিক বাহিনীর সম্মুখীন হতে চাও। আপনি সত্যদ্রষ্টা। আপনার অন্তর্দৃষ্টির কাছে কিছুই তো লুকাবার নেই গুরুদেব। কিন্তু যবন সেনা বিশেষ শক্তিমান। তাদের সম্মুখীন হতে হলে সামর্থ্যের যে প্রয়োজন তা তোমার কই। শুধু বংশ গৌরব কি বিদ্যার গৌরব তো রাজনীতি ক্ষেত্রে কার্যকরী হয় না। প্রত্যক্ষ সংগ্রামের সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থ। অর্থ ছাড়া লোকবল সংগ্রহ করা যায় না। সেই সৈন্য সংগ্রহ করবার মতন সম্পদ আগে আহরণ করো। আপনার আশীর্বাদ প্রার্থনা করি গুরুদেব। পতঞ্জলি কোনো উত্তর দিলেন না। পুষ্যমিত্রের পানে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ধরলেন। পুষ্যমিত্র বললেন, মিনান্দার অযোধ্যার সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। সম্রাট বৃহদ্রথকে ভয় দেখিয়ে পত্র পাঠিয়েছে
200 রণহস্তি, 2000 ঘোড়া, 2000 নর্তকী ও 10 লাখ সুবর্ণ মুদ্রা চাই, অন্যথা যবন সেনা অযোধ্যার পথে পাটলিপুত্র আক্রমণ করবে। আমি শুনলাম মৌর্য সম্রাট যুদ্ধ করার চেয়ে এই উপঢৌকন পাঠানোকেই শ্রেয় বলে সিদ্ধান্ত করেছেন। এ সংবাদ বোধহয় আপনারা অজ্ঞাত নয় গুরুদেব। তোমার সংবাদ যথার্থ। সেই সম্পর্কে আপনার কাছে আমার একটি বিনীত নিবেদন আছে। আপনি আমাকে মগধ সম্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দিন। কোনো গোপন উদ্দেশ্য ব্যক্ত করতে চাও? আপনার কাছে বলতে কোনো বাধা নেই। আমি মগধ সম্রাটের উপঢৌকনের অনুগামী হতে চাই। গ্রিক রাজের সঙ্গে কিঞ্চিত পরিচয় করার আগ্রহ হয়েছে। বেশ, আজ সন্ধ্যায় তোমাকে সম্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনার করুণা আমার সম্বল গুরুদেব। পুষ্যমিত্র পতঞ্জলির পদধূলি নিলেন। পতঞ্জলি আশীর্বাদ করলেন, শুভমস্তু। পতঞ্জলি চোখ বুঝলেন। মানুষের কণ্ঠ যে স্তব্ধতা খণ্ডিত করছিল তা আবার দিগন্ত ছুঁয়ে আকাশে ছড়িয়ে পড়ল। সমাহিত ঋষিকে পিছনে রেখে পুষ্যমিত্র সামনের মেঠো পথ ধরলেন। পথটি ফুলের বাগানের ভিতর দিয়ে উত্তর মুখে চলে গেছে। একটি রক্তগোলাপের ডালে একবার দোল দিয়ে, একটি সূর্যমুখীর মাথায় একবার টোকা মেরে পুষ্যমিত্র অপরাজিতা গাছগুলির সামনে এসে দাঁড়ালেন। বাতাসের মৃদু সুগন্ধটা একবার বুক ভরে গ্রহণ করে গুনগুন করতে করতে তিনি অগ্রসর হলেন। গঙ্গা তীরে একটি গাছের ছায়ায় এসে বসলেন। এদিকে পাটলিপুত্রের ঘাট দেখা যায়। সাদা সাদা বিন্দুর মতো অসংখ্য নৌকার পাল। নগর প্রাকারটা এখান থেকে এত দূরে যে শুধু রেখার মতোই মনে হয়, দৃষ্টিতে আসে না। বেলা এগিয়ে যায় দ্বীপ প্রহরের দিকে। মধ্যাকাশের সূর্য প্রখর উজ্জ্বল হয়ে ওঠে। বাতাস জোরালো হয়ে উঠছে। পুষ্যমিত্র তখনও সেই গাছের নিচেই বসে আছেন। এক টুকরো পাথর দিয়ে মাটির উপর কত কি লিখছেন হিজিবিজি। তার মাথার মধ্যে যে চিন্তার ঝড় বইছে, বাইরে থেকে সেটা বুঝতে কষ্ট হয় না। সহসা কি যেন একটা শব্দ হলো। পুষ্যমিত্র মুখ তুললেন। সামনে এক বৌদ্ধ সন্ন্যাসী, হাতে একটি প্রকাণ্ড গাছের ডাল। এক টুকরো কৌপিন ছাড়া আর কোনো বসন নেই। শ্রমণ এগিয়ে এসে বললেন, আপনার কাছেই এলাম। সৎ ধর্ম প্রচার ও প্রসারের জন্য উত্তরাপথের ধর্মচক্র আপনাকে মগধের মহামাত্য পদে আসীন করতে চায়। আপনি প্রতিশ্রুতি দিলেই আমরা অগ্রসর হতে পারি। আমি মগধের মহামাত্য হব? পুষ্যমিত্র কথাটি ভালো মতো বুঝে নেবার চেষ্টা করেন। জিজ্ঞাসু চোখে তাকালেন সন্ন্যাসীর পানে। সন্ন্যাসী বললেন, কুক্কুটারাম বিহারে উত্তরাপথের ধর্মচক্রের মহা সম্মেলন বসেছে। সৎ ধর্মের সংস্কার সম্পূর্ণ করে আমরা আবার প্রচারক পাঠাবো চম্পা, সেখান থেকে সুবর্ণ সপ্তক দ্বীপ অবধি। আপনাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। কিন্তু আমি যে, আপনার পরিচয় আমাদের কাছে অজ্ঞাত নয়। এই সম্পর্কে আলোচনা করার জন্য মহা সম্মেলন আজ রাত্রি প্রথম প্রহরে আপনাকে কুক্কুটারাম বিহারে আমন্ত্রণ জানিয়েছে। আপনার উপস্থিতি আমরা প্রত্যাশা করি। সন্ন্যাসী উত্তরের জন্য আর অপেক্ষা করলেন না। যেমন পলকে এসেছিলেন তেমনিই চলে গেলেন। সন্ধ্যা হতে তখনও কিছু দেরি আছে। পুষ্যমিত্রকে সঙ্গে নিয়ে পতঞ্জলি মগধ সম্রাটের সঙ্গে দেখা করতে এলেন। মগধ সম্রাটের 7 মহলা বাড়ি, পাটলিপুত্রের রাজপ্রাসাদ, গঙ্গার তীরে যোজনব্যাপী ঘন সন্নিবিষ্ট জনপদের মাঝে মৌর্য বংশের বিরাট রাজপ্রাসাদ। মহলের পর মহল, অধ্যক্ষ ভূমি, কুমার ভূমি, উপস্থাপন, মল্লভূমি, অলঙ্কার ভূমি, অন্তঃপুর, একটির পর একটি সুদৃশ্য অট্টালিকা, প্রশস্ত কক্ষ, দীর্ঘ দালান, 7 রঙে রঙিন সুউচ্চ দারুস্তম্ভ মণ্ডিত সভাঘর। প্রাসাদের ভিতর ও বাহিরে সোনা, রূপা ও লাক্ষার মনোহারী কারুকার্য প্রভাতী সূর্যের দীপ্তিতে বহুবর্ণ বৈচিত্র্যে বৈচিত্র্যময় হয়ে ওঠে। ভারতীয় শিল্পকলার পরম বিকাশ দৃষ্টিকে ঝলসে দেয়। অট্টালিকা শ্রেণীকে ঘিরে রয়েছে নয়ন মনোহারী উদ্যান, নানা দেশি ও বিদেশি ফুলের গাছ, নানা বর্ণের অসংখ্য পোষা পাখির সমারোহ। পাখিগুলির পায়ে কেউ শিকল পরিয়ে রাখে না। তারা ইচ্ছামতো গাছে গাছে ওড়ে
কলকাকলিতে সারাক্ষণ উদ্যানভূমি মুখরিত করে রাখে। কয়েকটি সরোবরে স্ফটিকের মতো স্বচ্ছ জল থই থই করছে। পদ্মের পাশে পাশে নানা রঙের মাছ রামধনুর চাঞ্চল্য জাগায়। 2500 বছর আগে উত্তরাপথের সমৃদ্ধি আহরণ করে মৌর্য সম্রাটেরা পাটলিপুত্রের এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। গ্রিক ঐতিহাসিক ইলিয়ান এই প্রাসাদ দেখে লিখেছেন, এমন চমৎকার প্রাসাদ গ্রিস দেশেও নেই, তৈরি করার মতো শিল্পীও নেই। চীনা দূত ফাহিয়েন লিখেছিলেন, এই প্রাসাদ মানুষের তৈরি নয়, মানুষ এমন শিল্প সৃষ্টি করতে পারে না। আগেকার রাজারা তাল বেতালের মতন ভূত আর দানবকে বশ করে এই প্রাসাদ তৈরি করেছিলেন। 2000 বছর আগে আমাদের এই কাহিনীর যুগে মগধের এই প্রাসাদে মৌর্য সম্রাট বৃহদ্রথ বাস করতেন। গঙ্গাবক্ষে প্রশস্ত প্রাসাদ অলিন্দ, সুবর্ণ খচিত জাজিমের উপর বসে সম্রাট বৃহদ্রথ অন্তরঙ্গ কয়েকজন পার্ষদ নিয়ে দাবা খেলায় নিমগ্ন। ওপাশের অসৎ তমাল বিথি থেকে বায়ু হিল্লোল অসংখ্য নৌকার পালে পালে ভর দিয়ে এপারের অলিন্দ পার হয়ে মহানগরীর অলিগলি পথে হারিয়ে যাচ্ছে। শরতের স্বচ্ছতা দেখা দিয়েছে আকাশে, নীল রং ঢলে পড়েছে নদীর প্রান্তে, গোধূলি রঙের প্রান্তরের সীমান্তে। বর্ষণক্লান্ত মেঘে শুভ্রতা দেখা দিয়েছে। দিন শেষের সূর্য কিরণ রূপালী জরির কাজ করছে মেঘের কিনারায়। গঙ্গাবক্ষের স্নিগ্ধ সমীরণে প্রাসাদ অলিন্দে সুবর্ণ খচিত জাজিমের উপর বসে অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে সম্রাট বৃহদ্রথ দাবা খেলায় নিমগ্ন। পতঞ্জলি এসে সামনে দাঁড়ালেন, বললেন, সম্রাটের জয় হোক। বৃহদ্রথ চোখ না তুলেই মাথাটি খানিক ঝুঁকিয়ে প্রণাম জানালেন। বললেন, প্রণাম হই গুরুদেব, আসন গ্রহণ করুন। পতঞ্জলি বসলেন না, পার্ষদদের মুখের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, একটা সংবাদ ছিল মহারাজ। এখনই শুনবো গুরুদেব, আপনি একটু বসুন, আগেই বাজিটা শেষ করে নি। গ্রিকদের এমন চেপে ধরেছি না, নাও কিস্তি এইবার। পতঞ্জলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীর পদক্ষেপে অলিন্দের এক পাশে সরে এলেন। সেখান থেকে নিচের অধ্যক্ষ ভূমির একাংশ দেখা যায়। ধূসর প্রাঙ্গণকে সামনে রেখে বরাবর প্রাসাদ প্রাকারের পাশ দিয়ে হস্তিশালা চলে গেছে। গঙ্গার তট ধরে এগিয়ে গেছে দীর্ঘ রাজকীয় অশ্বশালা। অশ্বপালক ও হস্তিপালকের দল ছুটোছুটি করছে। সামনের প্রাঙ্গণে অশ্ব ও হস্তির সমাবেশ হচ্ছে। ওদের ভিতর থেকে 200 হাতি আর 2000 ঘোড়া বাছাই করে নিয়ে সৌরাষ্ট্রে বা কাথিয়াবারে গ্রিক রাজা মিনান্দারের কাছে পাঠাতে হবে। মাধ্যমিকার বা মেবারের পথে গ্রিক রাজ সৈন্য সমাবেশ করে অপেক্ষা করছেন। যে কোনো দিন মগধ রাজ্য আক্রান্ত হতে পারে। শঙ্কিত প্রত্যন্তবাসীরা হয়তো বিনিদ্র রজনী যাপন করছে, কিন্তু বিগত শৌর্য মগধ সম্রাটের সেজন্য কিছুমাত্র চিন্তা নেই। তিনি নিশ্চিন্ত মনে দাবার ছকের ওপর প্রতিপক্ষের রাজাকে কিস্তি দিচ্ছেন। পতঞ্জলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসে। গাছের নিচে ছায়ার আভাস জাগে। মেঘের কিনারায় যে রূপালী পাড় জেগেছিল তাকে স্তিমিত করে রাত্রি পূর্বের কৃষ্ণাভা। নির্সন্ধানী পাখির কাকলিতে গাছগুলি মুখর হয়ে উঠল। নগরীর গৃহে গৃহে জাগল শঙ্খধ্বনি। মন্দির থেকে ভেসে এলো সন্ধ্যারতির কাসর ঘণ্টার শব্দ। পতঞ্জলি সম্রাটের দিকে ফিরলেন। বৃহদ্রথ তখনও গভীর মনোযোগের সঙ্গে দাবার ছকের উপর দৃষ্টি নিবদ্ধ করেই আছেন। বাইরের জগতের ওপর তার বিন্দুমাত্র মনোযোগ নেই। দুপাশে অসি হস্তে দুজন দেহরক্ষিণী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পতঞ্জলি আর সময় ক্ষেপ করলেন না। অলিন্দ পার হয়ে নিচে নেমে এলেন। নিচে উদ্যানের এক পাশে একটি গোলাপের শাখাকে পুষ্যমিত্র দোল দিচ্ছিলেন আর প্রতীক্ষা করছিলেন পতঞ্জলি কখন ডেকে সম্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পতঞ্জলি নেমে এসে বললেন, সুবিধা হলো না, দাবা খেলায় ভারী ব্যস্ত, তার এতটুকু অবসর নেই। মিনান্দারের বিরুদ্ধে তিনি বার কয়েক কিস্তি দিয়েছেন, আর অল্পক্ষণের মধ্যেই প্রাসাদ অলিন্দে গ্রিক সম্রাট সসৈন্যে পরাজিত হবেন। রাজ্য বিপন্ন, প্রজা বিপন্ন,
আর সম্রাট নিশ্চিন্ত মনে দাবা খেলছেন, এ তো বিস্ময়কর। মোটেই বিস্ময়কর নয় পুষ্যমিত্র, এই হলো প্রকৃতির নিয়ম। দৃঢ়চিত্তে কর্ম প্রতিভা দিয়ে একজন সাম্রাজ্য গড়ে তোলে, সেই সাম্রাজ্যের উপসত্ত্ব ভোগ করতে করতে তার বংশধরেরা বিলাসের চরমে গিয়ে পৌঁছায়। শক্তি ও দৃঢ়তা দুই তারা হারিয়ে ফেলে। তখন রাজ্য শতধা বিভক্ত হয়ে তাদের হস্তচ্যুত হয়। নতুন কর্মী এসে রাজ্যভার গ্রহণ করে, নতুন রাজবংশের উদ্ভব হয়। সম্রাট বৃহদ্রথের ভবিষ্যৎ তাহলে অন্ধকার বলেই মনে হয়। প্রাসাদের মধ্যে এই সম্পর্কে কোনো আলোচনা না করাই বিধেয় পুষ্যমিত্র। পুষ্যমিত্র লজ্জিত হলেন, বললেন, হিন্দুস্থানের ভবিষ্যতের পানে তাকিয়ে মাঝে মাঝে চিত্ত বিভ্রম ঘটে গুরুদেব। স্থান কাল পাত্রের কথা স্মরণ থাকে না। মৌন মুখে দুজনে প্রাসাদ তোরণ পার হয়ে গঙ্গা তটে এসে দাঁড়ালেন। লাল কাকর বিছানো পথ নগর তোরণ পার হয়ে নদীর রেখা ধরে বরাবর চলে গেছে বৈশালী, শ্রাবস্তী, মাধ্যমিকা, তক্ষশিলা, শ্রীনগর, ইন্দ্রপ্রস্থ, লক্ষণাবতী, বারাণসী ও কপিলাবস্তু। পাহাড় ও প্রান্তরকে দুপাশে রেখে পায়ে চলার রেখা মানুষের যুগ যুগান্তরের সমৃদ্ধি ও সভ্যতার বাহিকা গান্ধার ও হিন্দুকুশের বুক চিরে কান্দাহারের ওপারে পৌঁছেছে। সেই পথ আজ টেনে আনছে নিষ্ঠুর বিদেশির রথচক্রকে। সহসা পুষ্যমিত্রের চোখের সামনে ভেসে উঠল পথের কাঁকর যেন রক্তিম হয়ে উঠেছে, চারিপাশে যেন রক্ত ছড়িয়ে আছে। কুরুক্ষেত্রের মাঠের মতো রক্তাভ রক্তাভ ধূলিরাশি ক্রমশ আকাশে গোধূলির রং ধরাচ্ছে। সেই ধূলির নিচে নগরীর প্রাকার ভেঙে পড়েছে। ভগ্ন প্রাকারের উপর জেগে উঠেছে গ্রিক অশ্বারোহী শিরস্ত্রাণ। গৈরিকধারী হিন্দু সেনারা একজনের পর একজন ধরাশায়ী হচ্ছে। আহতের আর্তনাদের সঙ্গে মিশছে বিজয়ীর হুঙ্কার। সন্ত্রস্ত শিশু ও নারীরা পালাতে গিয়ে পিছু হটে আসছে। যবনেরা নগরীর চারিপাশ ঘিরে ফেলেছে, পথ নেই। সহসা ধুলার ভিতর থেকে প্রতিভাত হল রাজপ্রাসাদ, মথুরার প্রাসাদ। এই প্রাসাদে পুষ্যমিত্র আজন্ম প্রতিপালিত। প্রাসাদের প্রতিটি দ্বার তার কাছে পরিচিত। ওই প্রাসাদের অদূরে সাদা ঘোড়ার পিঠ থেকে কেউ পড়ে গেলেন। কেউ মথুরার রাজা, পিতা। পুষ্যমিত্র চমকে উঠলেন। সহসা মনে হল পিতার কণ্ঠস্বর তার কানে এসে বাজছে। হিন্দু সভ্যতা ধারালো তলোয়ারে নীলাভ ফলার মতন তীক্ষ্ণ ও উজ্জ্বল, জাহ্নবীর মতো নির্মল ও প্রাণবান। যে প্রাণ শক্তি নিয়ে একদিন আমরা ছড়িয়ে পড়েছিলাম জনপদ থেকে জনপদান্তরে, সাগরের এক বেলাভূমি থেকে আর এক বেলাভূমিতে, সে প্রাণ শক্তি আজ মুমূর্ষু। যে পথে আর্য ঋষি ও শ্রমণেরা জ্ঞানের দীপ্তি নিয়ে পরিভ্রমণ করত, সে পথে আজ মৃতের স্তূপের পাশে বাজছে বন্দীদের পায়ের শৃঙ্খল। রক্ত ও চোখের জলে পথ সিক্ত হল, তবু তো দেবতা জাগল না। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। কিন্তু কই, ভগবান তো এখনো জাগলেন না। তিনি আসছেন। পুষ্যমিত্র চমকে উঠলেন। সামনে বজ্রাচার্য, মুখে হাসি, চোখ দুটি কিন্তু সাপদের মতন ধকধক করছে। ওই দৃষ্টির সামনে সম্মোহিত হয়ে পড়লেন পুষ্যমিত্র। তাহলে তিনি কি এখন স্বপ্ন দেখছিলেন? বজ্রাচার্যের চোখের দৃষ্টি কোমল হয়ে এলো। হাসতে হাসতে তিনি বললেন, ভগবান তো নিজে আসেন না, এক একবার এক একজন মানুষের ভিতর দিয়ে তিনি প্রকাশ পান, প্রয়োজনীয় কাজটুকু করিয়ে নেন। কে বলতে পারে, এবার হয়তো তিনি তোমার ভিতর দিয়ে আত্মপ্রকাশ করবেন। পুষ্যমিত্র সহসা কোনো কথা বলতে পারলেন না, কিন্তু কেমন যেন অপ্রতিভ হয়ে পড়লেন। বজ্রাচার্যের মুখের পানে তাকালেন। বজ্রাচার্য বললেন, চলো, তোমাকে কুক্কুটারাম বিহারে নিয়ে যাবার জন্যই আমি এসেছি। বজ্রাচার্যের সঙ্গে পুষ্যমিত্রের যেতে গিয়ে কেমন যেন শঙ্কা হল। যাবেন কি যাবেন না স্থির করতে পারলেন না। গুরুদেব পতঞ্জলি পুষ্যমিত্রের মনের কথাটা এবার বোধহয় বুঝতে পারলেন। বললেন, কর্ম করে যাও বৎস, অনিবার্য পরিণতি আপনিই ঘটবে। বজ্রাচার্য নিমন্ত্রণ জানালেন, আপনিও আসুন মহাচার্য, আপনাকে পেলে
জনগণের কল্যাণ নিরূপণে আমরা অভ্রান্ত হতে পারব। পতঞ্জলি আকাশের প্রান্তে ত্রয়োদশীর চাঁদের পানে একবার তাকালেন, কি যেন ভেবে নিলেন, ধীরে উচ্চারণ করলেন, শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু। তারপর তিনি নিজে অগ্রসর হলেন কুক্কুটারাম বিহারের দিকে। বিহারের রত্নগৃহে উত্তরাপথের ধর্মচক্রের প্রধানেরা সমবেত হয়েছেন। মণ্ডিত মস্তক, গৈরিকধারী শীর্ণ দেহ শ্রমণের দল। নিম্নস্বরে তারা আলাপ করছিলেন। পুষ্যমিত্র ভিতরে আসতেই মহাস্থবির ধর্মরক্ষিত স্বাগতম জানালেন, স্বাগতম স্বাগতম। অপর সকলে শুধু মাথা দোলালেন। পতঞ্জলি আসন গ্রহণ করলেন ধর্মরক্ষিতের পাশে। বজ্রাচার্য পুষ্যমিত্রকে পাশে নিয়ে বসলেন। প্রদীপের স্তিমিত আলোকে পুষ্যমিত্র উপস্থিত সকলের মুখের ওপর দিয়ে একবার দৃষ্টি বুলিয়ে নিলেন। কয়েকটি পরিচিত মুখ তার চোখে পড়ল। তক্ষশিলার মহাসাংঘিক কীর্তিরক্ষক জেতবন বিহারের নাগদত্ত, নালন্দা বিহারের নরেন্দ্র, মূল গন্ধকুটি বিহারের প্রভাকর আর অশোকারামের নাগসেন। কয়েকটি মুহূর্ত মৌন কক্ষটি স্তিমিত অন্ধকারে থমথম করতে লাগল। তারপর অশোকারাম বিহারের মহাস্থবির ধর্মরক্ষিত কথা বললেন। বহু বিচার ও বিবেচনার করে উত্তরাপথের ধর্মচক্র বা বৌদ্ধ মহাসভা স্থির করেছেন যে সৎ ধর্মের রক্ষা ও জনগণের কল্যাণের জন্য অবিলম্বে দেশ থেকে যবন অত্যাচারীদের দূর করা একান্ত প্রয়োজন। এই কার্য সম্পাদনের শ্রেষ্ঠ নায়ক ছিলেন মগধ সম্রাট। কিন্তু একান্ত দুঃখের সঙ্গে আমাদের স্বীকার করতে হচ্ছে যে সম্রাট বৃহদ্রথের পক্ষে তা সম্ভব নয়। আলস্য ও বিলাসপ্রিয়তা তাকে একেবারে অকর্মণ্য করে তুলেছে। সেই জন্য সর্বশাস্ত্রে সুপণ্ডিত শাস্ত্রবিদ মথুরার রাজকুমার পুষ্যমিত্রকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ করছি। পুষ্যমিত্র এতটা আশা করেননি। এই দায়িত্ব তিনি গ্রহণ করবেন কি বর্জন করবেন সহসা কিছু ঠিক করতে পারলেন না। আচার্য পতঞ্জলির মুখের পানে তাকালেন। পতঞ্জলি তার মুখের পানে তাকিয়ে তার মনের কথাটা বুঝতে পারলেন। বললেন, পুষ্যমিত্র, তুমি রাজবংশের লোক। রাজ্য পরিচালনা ও সৈন্য পরিচালনা তোমার সহজাত, কিন্তু এ যে বড় কঠিন কাজ গুরুদেব। ধর্মরক্ষিত এবার কথা বললেন। জনগণের কল্যাণকামীর কাছে কোনো কাজই কঠিন নয়। সম্রাট ধর্মাশোকের নির্দেশ নিশ্চয়ই তোমার অবিদিত নয়। বজ্রাচার্য দেয়ালের দিকে ইঙ্গিত করলেন। প্রদীপের স্তিমিত শিখায় দেওয়ালের গায়ে সাদা অক্ষরগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। দেবানাং পিয় পিয়দোষী রাজা এবং আহ কলানং দুকরং যে আদি করে কলানশোষ দুকরং করতি। অর্থাৎ দেবগণের প্রিয় প্রিয়দর্শী রাজা অশোক এইরূপ বলিয়াছিলেন, কল্যাণকর কার্য করা দুষ্কর। যিনি প্রথম কল্যাণ কার্য করেন তিনি দুঃসাধ্য সাধন করেন। কয়েক মিনিট সবাই চুপচাপ। তারপর বজ্রাচার্য কথা বললেন। এই দুর্দিনে জাতিকে উদ্ধার করতে হবে এবং তুমি সে সম্বন্ধে যোগ্য ব্যক্তি। গ্রীকদের বিতাড়নের জন্য তুমি যেভাবে যা করতে চাও তাই করবে এবং সর্ববিষয়ে ধর্মচক্র ও ব্রাহ্মণ সভা তোমাকে সাহায্য করবে। অর্থের অভাব হবে না। প্রয়োজন মতন সৈন্য সংগ্রহেও আমরা সাহায্য করব। এবার পুষ্যমিত্র কথা বললেন। কিন্তু মগধ সম্রাটের অনুমতি ব্যতি রেখে গ্রীকদের বিরুদ্ধে সংগ্রাম করতে যাওয়া কি যুক্তিযুক্ত হবে? জনগণের কল্যাণের জন্যই সম্রাট। প্রজাদের শুভেচ্ছার উপরেই তার সিংহাসন প্রতিষ্ঠিত হয়। প্রজাদের দুর্দিনে ঐশ্বর্যের মাঝে বিলাস করা রাজার পক্ষে শোভন নয়। শত শত প্রজার ধন প্রাণ যখন বিপন্ন, তখন অক্ষক্রীড়ায় সময় অতিবাহিত করা কোনো প্রজাপালকের পক্ষে শোভন নয়। রাজা অযোগ্য হলে প্রজাকেই রাজ্যভার গ্রহণ করতে হবে। কিন্তু এই যে রাজদ্রোহ, তুমি বিষয়টাকে উল্টো দিক থেকে দেখছো পুষ্যমিত্র। রাজা যখন প্রজাদের সম্পদ নিয়ে বিলাস করে, প্রজাদের দুঃখ দুর্দশার পানে দৃষ্টি দেয় না, তখন তাকে বলে প্রজাদ্রোহী রাজা। প্রজাদ্রোহী সম্রাটকে সিংহাসন থেকে নামিয়ে দেবার অধিকার প্রজাদের আছে। তাকে রাজদ্রোহ বলে না, তাকে বলে নিজ অধিকার প্রতিষ্ঠা করা। আপনারা এ বিষয়ে সম্রাটের সঙ্গে কথা বলেছেন? সম্রাট দিন রাত অক্ষক্রীড়ায় মগ্ন, কথা বলার মতো অবস্থা তার নেই।
তার উপর অতিরিক্ত মদ্যপান করার ফলে নিভৃতে মন্ত্রগুপ্তি আলোচনা করার মতন মনের অবস্থাও তার নয়। কিন্তু সম্রাটকে সিংহাসনচ্যুত করা আমার পক্ষে সম্ভব হবে কি? আমরা তোমাকে তেমন কিছু করতে বলছি না। এমন পথে অগ্রসর হতে হবে যাতে যদি আমরা পরাজিত হই তাহলে গ্রিক সম্রাটের সঙ্গে সন্ধির পথ যেন খোলা থাকে। সম্রাট বৃহদ্রথ যেমন তার বন্ধুত্ব কামনা করছেন, করুন। তোমাকে নামতে হবে দস্যু সর্দারের ভূমিকায়। যদি জয়ী হও দেশ শত্রুমুক্ত হবে, যদি হেরে যাও ক্ষত্রিয়ের মতন যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবে। কোনো ডাকাত সর্দারের অন্যায়ের জন্য মিনান্দার সম্রাট বৃহদ্রথকে দায়ী করতে পারে না। বেশ, তাহলে আমি রাজি আছি। খ্রিস্ট জন্মের 150 বছর আগের কথা। ভারতের উত্তর পশ্চিম প্রত্যন্ত প্রদেশ তখন ইন্দো পার্থিয়ান গ্রিকদের অধীনে। কপিস, কাবুল, পঞ্চনদ ও সিন্ধু দেশে তখন তারা রাজত্ব করছে। দিগ্বিজয়ী আলেকজান্ডারের এশিয়ার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেছে বটে, কিন্তু শক্তি হারায়নি। আলেকজান্ডারের স্বপ্ন চোখে নিয়ে কয়েক বছর আগে গ্রিকেরা নতুন করে ভারত অভিযান শুরু করেছে, কিন্তু কপিস, কাবুল, পঞ্চনদ ও সিন্ধু অবধি এসেই তারা থেমেছে। কোনো বড় বাধা যে তাদের থামিয়েছে তা নয়, তারা থেমেছে ভিতরের অন্তর্বিবাদের জন্য। নিজেদের মধ্যে শক্তি লাভের দ্বন্দ্ব শেষ হতেই লেগেছে অর্ধ শতাব্দী। তারপরেই আবার নব পর্যায়ে শুরু হল ভারত জয়ের অভিযান। গ্রিক রাজা মিনান্দার শত সহস্র সৈন্য নিয়ে এগিয়ে এলেন সৌরাষ্ট্রের দিকে। সৌরাষ্ট্র জয় করে এগিয়ে এলেন বর্তমান মেবার বা তখনকার মাধ্যমিকায়। সেখান থেকে মথুরা নগরী লুণ্ঠন করে তাকে থমকে দাঁড়াতে হল। সংবাদ এলো ভরতপুর ও অযোধ্যায় বিপুল মাগধী সেনার সমাবেশ হচ্ছে। মগধের হস্তি বাহিনীর ভয়ে আলেকজান্ডার পর্যন্ত পঞ্চনদ পার হয়ে অগ্রসর হতে সাহস করেননি। মিনান্দার ভাবিত হলেন। আলেকজান্ডারের মতন তার যে একেবারে হস্তি বাহিনী ছিল না তা নয়। কয়েকটি হস্তি তিনি পঞ্চনদ থেকে সংগ্রহ করেছিলেন, কিন্তু মগধের হস্তিযুথের কাছে তা নগণ্য। মন্ত্রী আন্তিওকাস ও দিমিত্রিয়াস বললেন, মগধ রাজ্যের শক্তি যথাযথ নিরূপণ না করে অগ্রসর হওয়া আমাদের পক্ষে ঠিক হবে না সম্রাট। শেষে হয়তো এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হবে যে পঞ্চনদও আমাদের হস্তচ্যুত হবে। সেই জন্য আগে আমরা চারপাশে গুপ্তচর প্রেরণ করি। ইতিমধ্যে মগধ সম্রাটের কাছে একটা দূত পাঠানো হোক। মিনান্দার বললেন, কিন্তু আমার পক্ষ থেকে দূত গেলে আমারই দুর্বলতা প্রকাশ পাবে নাকি? সে কথা আমরা ভেবেছি সম্রাট, দূত আমাদের পক্ষ থেকে যাবে না। মথুরার বৌদ্ধ সংঘ থেকে একজন স্থবির যাবেন। তিনি আমাদের শক্তিমত্তার বিপুলতা ব্যাখ্যা করে বলবেন, 200 হাতি, 2000 ঘোড়া আর 10 লাখ সুবর্ণ মুদ্রা পেলে আমাদের বাহিনী আর অগ্রসর হবে না। বহু নিরীহ জনগণের রক্তপাত নিবারণ হবে। বৌদ্ধ ধর্মের দিক থেকে সেইটাই বিশেষভাবে কাম্য। কিন্তু বৌদ্ধ স্থবির আমাদের পক্ষ নিয়ে যাবে কেন? সে দায়িত্ব আপনি আমাদের উপর ছেড়ে দিন সম্রাট। দেশের জনগণের কল্যাণ কামনায় বৌদ্ধরা এটুকু করবে। তাদেরকে শুধু প্রতিশ্রুতি দিলেই চলবে যে আমরা চলে যাব। আন্তিওকাস ও দিমিত্রিয়াস বিচক্ষণ মন্ত্রী ছিলেন। বৌদ্ধ সংঘকে নিমন্ত্রণ জানিয়ে উপযুক্ত ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিয়ে বুঝিয়ে দিতে তাদের বিশেষ কষ্ট পেতে হল না। সংগ্রাম, লুণ্ঠন ও ধ্বংস থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য বৌদ্ধরাও দূতের দায়িত্ব নিতে স্বীকার করলেন। দ্রুতগামী রথে 5 জন বৌদ্ধ স্থবির যাত্রা করলেন পাটলিপুত্রের দিকে। মথুরা থেকে ভরতপুর 7 যোজন পথ মাত্র। মথুরার উপকণ্ঠে মিনান্দারের বিরাট বাহিনীর ছাউনি পড়েছে। ভরতপুরের রাজা কুমার সেন বিশেষভাবে চিন্তিত। মথুরা লুণ্ঠিত হবার খবর আসা মাত্রই ভরতপুরের নাগরিকেরা পলায়নের জন্য উন্মুখ হয়ে উঠেছে। সর্বত্রই একটা আতঙ্কের পরিবেশ। 7 যোজন পথ অতিক্রম করতে 1 রাত্রের বেশি লাগবে না। তারপর প্রভাতের উষালোকে দুর্যোগ ঘনিয়ে আসবে নগরীর বুকে। কে কোথায় ছন্নছাড়া হয়ে পড়বে সেই ভয়ে যার সামান্য সংস্থান আছে সেই নগর পরিত্যাগ করে যাচ্ছে। পথে জনকোলাহল বেশি, অনেক বিপণীও খোলেনি। রথ ও গোযানে পথ সমাকীর্ণ। কুমার সেন নগর তোরণ উন্মুক্ত করে দিয়েছেন। ঘোষণা করেছেন,
যারা যেতে চাও চলে যাও, কোনো বাধা নেই। নগরীর পথ ক্রমশ জনশূন্য হয়ে আসছে। কুমার সেন প্রাসাদ অলিন্দ থেকে দেখছেন আর ভাবছেন। মনে পড়ছে ছেলেবেলার কথা। পিতা সৌভাগ্য সেন তখন পঞ্চনদে রাজত্ব করছেন। গ্রিক আক্রমণের ভয়ে তক্ষশিলাও তখন এমনিভাবেই জনশূন্য হয়। তারপর সম্মুখ সমরে পিতার মৃত্যুবরণ করলেন। রাজ্য গেল। ভাগ্য অন্বেষণে কুমার সেন এসে উঠলেন এই ভরতপুরে। মগধ সম্রাটের অনুগ্রহে আজ তিনি এই দুর্গের রক্ষক। সহসা কুমার সেনের চোখে পড়ল কমণ্ডলু হস্তে এক ব্রাহ্মণ প্রাসাদের দিকে আসছেন। কুমার সেন তাড়াতাড়ি অলিন্দ থেকে নেমে এলেন ব্রাহ্মণকে অভ্যর্থনা জানাবার জন্য। অলিন্দের এক পাশে একটি বৃহৎ কোষ্ঠী পাথরের আসন করা ছিল। কুমার সেন ব্রাহ্মণকে নিয়ে সেখানে এসেই বসালেন। ব্রাহ্মণ বললেন, দীর্ঘদিন পরে আজ তোমাকে আমার প্রয়োজন হয়েছে। বিশেষ মন্ত্রগুপ্তির প্রয়োজন। মহারাজ সৌভাগ্য সেন যখন গ্রিকদের কাছে পরাজিত হয়ে একান্ত সম্বলহীন অবস্থায় একমাত্র পুত্রের হাত ধরে মথুরায় এসে পৌঁছেছেন, তখন প্রচণ্ড মারি গুটিকার আক্রমণে তোমরা দুজনেই সহসা অসুস্থ হয়ে পড়লে। সেই দিনের কথা তোমার স্মরণ আছে রাজকুমার? স্মরণ আছে আচার্যদেব। সেই দুর্দিনে আপনি আমাদেরকে আশ্রয় না দিলে আমাদের প্রাণ রক্ষার কোনো সম্ভাবনাই থাকতো না। উত্তম। তারপর মগধ সম্রাটের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তোমাদেরকে ভরতপুর রাজ্যে সুপ্রতিষ্ঠিত করার কথাও নিশ্চয়ই তুমি বিস্মৃত হওনি। আপনি আমাকে অপরাধী করছেন কেন আচার্যদেব? আমার সবই স্মরণ আছে। আপনি যা আদেশ করবেন আমি সর্বদাই তা করার জন্য প্রস্তুত আছি। এই সব কথা স্মরণ করাবার প্রয়োজন হয়েছে রাজকুমার। সেদিন যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম, আজ সেই অধিকার আমি ভিক্ষা চাইছি। সারা ভারতের মুক্তির জন্য আজ ভরতপুরের এই রাজ্যাংশটুকুর প্রয়োজন। কি করতে হবে আদেশ করুন। বড় কঠিন গুরু কাজ। একান্ত গোপনীয়তা প্রয়োজন। মাধ্যমিকার মহানায়ক মৃত্যুঞ্জয় বিশ্বাসঘাতকতা করেছে। মাধ্যমিকা বা মেবারের পতন ঘটিয়ে এখন সম্রাট মিনান্দারকে সে নিয়ে এসেছে মথুরার দ্বারে। মৃত্যুঞ্জয়ের চক্রান্তে মথুরার পতনও ঘটেছে। নগর লুণ্ঠিত। এবার মিনান্দার অযোধ্যার পথে পাটলিপুত্রের দিকে অগ্রসর হবে। সত্তর একটা কিছু করা প্রয়োজন। পঞ্চনদ, সিন্ধু, সৌরাষ্ট্র থেকে মাধ্যমিকা ও মথুরা পর্যন্ত উত্তরাপথের অর্ধাংশ আজ গ্রিকদের কুক্ষিগত। আর বিলম্ব করলে হয়তো পাটলিপুত্র একদিন যবনের করতলগত হবে। তার আগেই আমাদেরকে প্রতিবিধান করতে হবে। এই কাজেই তোমাকে আমার একান্ত প্রয়োজন। সম্রাট বৃহদ্রথ কিরূপ প্রস্তুত হয়েছেন? তিনি অক্ষ ক্রীড়ায় মত্ত আছেন। বসে বসে অক্ষ, গজ এসবের চাল দিচ্ছেন। প্রচুর আলস্য ও নির্বীর্যতা তাকে আচ্ছন্ন করেছে। তিনি অশ্ব সুবর্ণ পাঠাচ্ছেন ওই মিনান্দারকে খুশি করার জন্য। সম্রাটের বিশ্বাস, এই উপঢৌকনে খুশি হয়ে গ্রিক বীর মিনান্দার কাবুল কপিসায় ফিরে যাবে। কিন্তু এই উপঢৌকন যে তাদেরকে প্রলুব্ধ করবে তা তিনি বুঝতে পারছেন না। এর আগেও তিনি একবার উপঢৌকন পাঠিয়েছিলেন। তাতে মিনান্দারের শক্তি বৃদ্ধি করেছে মাত্র, এবং মথুরা অবধি আক্রমণের উৎসাহ জুগিয়েছে। এবার তাই আমাদেরকে ভিন্ন পথ ধরতে হবে। বলুন কি করতে হবে? 200 হাতি, 2000 ঘোড়া, 10 লক্ষ সুবর্ণ উপঢৌকন নিয়ে মগধের দূত এই পথে আসবে। পথিমধ্যে সেই উপঢৌকন আটক করে লুট করতে হবে। কিন্তু সে তো সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করা হবে আচার্যদেব। সম্রাট দেশের চেয়ে বড় নন। দেশবাসী সমৃদ্ধির জন্যই একজনের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত করে তাকে সিংহাসনে বসানো হয়। যতক্ষণ তিনি প্রজাগণের স্বার্থ দেখবেন ততক্ষণই তিনি সম্রাটের মর্যাদা পাবেন। প্রজাদের স্বার্থের বিরোধিতা করলেই প্রজাদের কাছে তার আর কোনো মূল্য নেই। তবে আমরা যে পন্থা অবলম্বন করেছি আপাত দৃষ্টিতে তা রাজদ্রোহিতা বলে মনে হলেও পরিণামে মগধের রাজবংশ রক্ষা পাবে। যদি তাই হয় তাহলে আপনার আদেশ শিরোধার্য। ব্রাহ্মণের মুখে এবার হাসি ফুটল। বললেন, তুমি এ বিষয়ে যোগ্য ব্যক্তি, তাই তোমার কাছে এলাম। এখন ইতিকর্তব্য অবধান করো। চারিপাশ একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে ব্রাহ্মণ নিম্ন স্বরে কথা বলতে শুরু করলেন। মথুরা ও বৃন্দাবনের মাঝে যোজনের পর যোজন ব্যাপী যে তৃণাচ্ছাদিত প্রান্তর দিগন্তে মিশেছে, সেখানে গ্রিক বাহিনীর ছাউনি পড়েছে। সেনাপতি দিমিত্রিয়াস
ও আন্তিওকাসের সঙ্গে পরামর্শ করে সম্রাট মিনান্দার এই স্থানটিকেই মনোনীত করেছেন। এখানে দুটি নগরীর যোগাযোগ ছিন্ন করা হয়েছে এবং প্রয়োজন মতো দুটি নগরী লুণ্ঠন করে গ্রিক সেনারা খাদ্য ও সম্পদ আহরণ করছে। মিনান্দার ঠিক করেছেন এখানেই মগধ সম্রাটের ভেট না আসা পর্যন্ত তিনি বিশ্রাম করবেন এবং সেই অবসরে বৃন্দাবনের শত শত মন্দির থেকে ধনরত্ন অপহরণ করবেন। তারপর অগ্রসর হবেন মগধের দিকে। মগধের সিংহাসনের উপর তার লোভ বহুদিনের। উত্তরাপথে যত বড় রাজ্যই থাক না কেন, মগধের সিংহাসনে না বসতে পারলে সত্যিকারের ভারত সম্রাট হওয়া যায় না। সেই জন্য তিনি এবার যতটা প্রয়োজন প্রস্তুত হয়ে এসেছেন। মগধ সাম্রাজ্য আক্রমণ করবেন না বলে তিনি যে বিনিময় মূল্য চেয়েছেন সেটা শুধু একটা কূটনীতির চাল মাত্র। মগধ থেকে অশ্ব, হস্তি ও অর্থ এসে পড়লে তার শক্তি বাড়বে। তখন মগধ সাম্রাজ্য আক্রমণ করা আরও সহজ হবে। সেই কদিন একান্তে বিশ্রাম করাই মিনান্দারের উদ্দেশ্য। আলেকজান্ডার যা করতে পারেননি, মিনান্দার তাই করবেন। তিনি হবেন আলেকজান্ডারের চেয়েও বড়। কিন্তু মিনান্দারের এখন নিরবচ্ছিন্ন বিশ্রাম। সেদিন সন্ধ্যায় কয়েকজন অন্তরঙ্গের সঙ্গে তিনি মগধ জয়ের পরিকল্পনা করছেন। বস্ত্রাবাসের মধ্যে দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে প্রায় ২০-২৫ হাত জায়গায় পলিমাটির প্রলেপ দেওয়া হয়েছে। গ্রিক শিল্পীরা সেই পলিমাটির ওপর উত্তর ভারতের একখানি মানচিত্র এঁকেছেন। মিনান্দার অন্তরঙ্গদের সঙ্গে সেই মানচিত্রই পর্যবেক্ষণ করছেন। কতটা তিনি অধিকার করেছেন আর কতটা অধিকার করতে বাকি আছে এবং কোন পথ দিয়ে পাটলিপুত্রে অভিযান করা সহজ হবে, পথে কতগুলি নগরীর সম্পদ লুণ্ঠন করা যাবে, এইসব নিয়েই চলছে আলোচনা। শিল্পী বুদ্ধিমান। ভারতের মানচিত্র সম্পর্কে সম্ভাব্য সকল তথ্যই তিনি সংগ্রহ করেছিলেন। তথাপি সম্রাটকে খুশি করার জন্য মানচিত্রের পানে তাকালেই দেখা যায় উত্তরাপথের অর্ধেকের উপর গ্রিকেরা অধিকার করেছে। তার উপর গান্ধার, কপিসা ও কাফিরিস্তান তো আছেই। বিজয় গৌরবে মিনান্দার দৃপ্ত হয়ে উঠলেন। ভারত সাম্রাজ্যের স্বপ্নে মশগুল হয়ে তিনি পাত্রের পর পাত্র মধু পান করে চললেন। তখনকার দিনে সুরা ভারতে প্রস্তুত হতো না। মধুই ছিল একমাত্র মাদক পানীয়। মিনান্দার কয়েক পাত্র মধু নিঃশেষ করে কোনো এক সময় উৎফুল্ল মনে বলে উঠলেন, শীঘ্রই ভারতের মুদ্রায় সম্রাট মিনান্দারের মূর্তি মুদ্রিত হবে। কিন্তু সেই চিহ্নকে স্থায়ী করতে হলে এদেশের সাধারণের সঙ্গে মিশতে হবে। প্রাকৃত ভাষাটা রীতিমতো শিখে নিতে হবে। দিমি আর আন্তি, তোমরা দুজনে আজই আমার জন্য একটা হিন্দু পণ্ডিত জোগাড় করে দাও। যত শীঘ্র সে আমাকে দেশীয় ভাষা শেখাবে, তত বড় জায়গির তাকে আমি বকশিস দেব। দিমিত্রিয়াস হাসলেন, বললেন, হিন্দুদের আপনি এখনো সম্যকভাবে চিনতে পারেননি সম্রাট। ভালো পণ্ডিত কেউ আসবে না। যাদেরকে তারা দেশের শত্রু বলে মনে করে, ও জীবন থাকতে তাদের সঙ্গে তারা সহযোগিতা করবে না। অর্থ দেব, যত অর্থ সে চাইবে। অর্থ দিয়ে জায়গির দিয়ে তার মাথা কিনে নেব। আন্তিওকাস বললেন, হিন্দু পণ্ডিতরা অর্থের কোনো মূল্য দেয় না সম্রাট। গাছতলায় বসে তারা অধ্যাপনা করে, ওই দিনে একবার তারা অন্ন গ্রহণ করে। এদের এক পণ্ডিত নাকি নিজের বুকের পাঁজর দিয়ে শত্রুকে মারবার অস্ত্র তৈরি করে দিয়েছিলেন। এদেশের পণ্ডিতরা প্রত্যেকেই এক একটি ছোটখাটো সক্রেটিস। গ্রিক সম্রাটের মুখে চিন্তার রেখা পড়ল, কিন্তু পরক্ষণেই সেই চিন্তার হাত থেকে রক্ষা পাবার জন্য তিনি আরেক পাত্র মধু নিঃশেষ করে ফেললেন। এমন সময় প্রতিহারী এসে জানালো, একজন হিন্দু সম্রাটের সঙ্গে দেখা করতে চায়। আন্তিওকাস বললেন, কি দরকার জিজ্ঞাসা করো। একে সম্রাটের কাছে সে সংবাদ বিক্রয় করতে এসেছে। সংবাদ বিক্রয় করতে এসেছে? আন্তিওকাস সম্রাটের মুখের পানে তাকালেন। সম্রাট আদেশ দিলেন, বেশ, ওই হিন্দুকে নিয়ে এসো। প্রতিহারী অল্পক্ষণের মধ্যেই যে লোকটিকে সঙ্গে করে বস্ত্রাবাসের ভিতর নিয়ে এলো, সে আমাদের পূর্ব পরিচিত ব্রাহ্মণ। ভরতপুর প্রাসাদে রাজা কুমার সেনের সঙ্গে পরামর্শ করতে তাকে আমরা দেখেছি। ব্রাহ্মণ দুহাত কপালে ঠেকিয়ে গ্রিক সম্রাটকে নমস্কার করল, উচ্চারণ করল, সম্রাটের জয় হোক। সম্রাট মিনান্দার, আন্তিওকাস ও দিমিত্রিয়াস তীক্ষ্ণ চোখে ব্রাহ্মণের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন। তারপর মিনান্দার বললেন, কি চাই তোমার? মিনান্দার যে ভাষায় কথা বললেন
তা গ্রিক ভাষা নয়। আলেকজান্ডার ভারত অভিযান করার পরে মগধ রাজ্যের পাশেই গ্রিক রাজ্যের সীমানায় এসে পৌঁছায় এবং গ্রিকদের সঙ্গে হিন্দুদের ঘনিষ্ঠতা বাড়ে। তার ফলে এই দুই জাতির পরস্পরের সঙ্গে কথা বলবার জন্য এক নতুন ভাষার সৃষ্টি হয়, প্রাকৃত এবং গ্রিক ভাষার এক খিচুড়ি। মিনান্দার সেই ভাষাতেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণও সেই ভাষাতেই উত্তর দিলেন, আমি আপনার কাছে সংবাদ বিক্রয় করতে এসেছি। কে সংবাদ? প্রয়োজনীয় সংবাদ সম্রাট, শুনলেই আপনি তার গুরুত্ব বুঝতে পারবেন। বেশ, বলুন। সংবাদ মূল্যবান হলে আমি আপনাকে যথোচিত পুরস্কার দেব। বিত্ত সম্পদে আমার কোনো প্রয়োজন নেই সম্রাট, আমার প্রয়োজন শুধু প্রতিহিংসার। আপনি শুধু প্রতিশ্রুতি দিন আমার সেই প্রার্থনা পূরণ করবেন। যদি আমার সাধ্যায়ত হয় আপনার প্রার্থনা অপূর্ণ রাখব না। আপনার জয় হোক সম্রাট। ব্রাহ্মণ অনুমতির অপেক্ষা না রেখেই এবার আসন গ্রহণ করলেন। তারপর বলতে শুরু করলেন, আমার সংবাদ বলার আগে আমার পরিচয় দেওয়া প্রয়োজন। এখন আমি ভিক্ষুক ব্রাহ্মণ মাত্র, কিন্তু পূর্ব জীবনে আমি ছিলাম বিদর্ভের রাজকুমার সুমতি সেন। আমাদের রাজা হওয়ার একটা ইতিহাস আছে। ভগবান বুদ্ধ যখন রাজগৃহের এক পাহাড়ে অবস্থান করছিলেন, তখন তার শত্রু দেবদত্ত মহারাজ অজাতশত্রুকে প্ররোচিত করে শাক্যমুনির প্রাণ নাশের চেষ্টা করে। কাছাকাছি এক পাহাড়ের চূড়ায় এক নিক্ষেপণী যন্ত্র স্থাপন করে তথাগতের উপর কিলক নিক্ষেপ করে। সেই নিক্ষিপ্ত কিলকে শাক্যমুনির জীবনান্ত ঘটত, কিন্তু এক ভিক্ষু যথাসময় তা দেখতে পান এবং নিজে কিলকের আঘাত গ্রহণ করে শাক্যমুনির প্রাণ রক্ষা করেন। সেই ভিক্ষু শ্রেষ্ঠ পূর্বজীবনে গৃহী ছিলেন, তার পুত্রকন্যাও ছিল। সম্রাট অশোক যখন রাজা হলেন, তখন তিনি সেই ভিক্ষু শ্রেষ্ঠের পুত্র মাধব সেনকে বিদর্ভের শাসন কার্যে নিয়োগ করেন। মাধব সেন থেকে আমি হলাম সপ্তম পুরুষ। আমি যখন বিদর্ভের শাসনভার গ্রহণ করি, তখন আমার বয়স ছিল অল্প, রাজকাজে সম্যক জ্ঞান ছিল না। সেই সুযোগে সেনাপতি বীর সিংহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার ভাই কুমার সেনকে হত্যা করে। আমি কোনো রকমে পালিয়ে আসি। আমার বোন মালবিকাকে সে ভরতপুরের দুর্গে বন্দী করে রেখেছে। আপনার সাহায্যে আমি বোনের বন্ধন মোচন করতে চাই। দিমিত্রিয়াস এবার কথা বললেন, অর্থাৎ তোমার জন্য আমরা এখন ভরতপুরে আক্রমণ করব, এই তোমার অভিপ্রেত? কিন্তু তোমার হয়তো জানা নেই যে মগধ সম্রাটের সঙ্গে আমাদের সন্ধি হয়ে গেছে। গ্রিক সেনা আর অগ্রসর হবে না। মগধ সম্রাট আমাদেরকে ফিরে যাবার খরচ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই টাকাটা এসে পড়লেই আমরা এখান থেকে বস্ত্রাবাস তুলে নিয়ে প্রস্থান করব। সে খবর আমার অজ্ঞাত নেই, কিন্তু তার চেয়ে বড় খবরটা হয়তো আপনাদের জানা নেই। পাটলিপুত্র থেকে যে অশ্ব, হস্তি ও সুবর্ণ আসছে, তা আপনাদের খুশি করার জন্য আসছে না, আসছে আপনাদেরকে কিছুদিন শান্ত রাখার জন্য। এই অবসরে মাগধী সেনা প্রস্তুত হচ্ছে। ওই উপঢৌকনের পিছনে আসছে 10,000 হস্তি ও 2.5 লাখ মাগধী সেনা। আপনারা উপঢৌকন নিয়ে যেই না ফেরার পথে পা বাড়াবেন, অমনি পিছন থেকে আপনাদেরকে আক্রমণ করবে। মগধে 10,000 রণহস্তি আছে? আন্তিওকাস বললেন, তোমার কথা সত্য মিথ্যা প্রমাণ কি? চরেরা যেসব সংবাদ আনে সম্পর্কে সত্য মিথ্যার প্রশ্ন তোলা রাজধর্ম নয়, সেই সম্পর্কে যথাবিহিত ব্যবস্থা করাই হলো রাজকর্তব্য। তথাপি প্রমাণস্বরূপ আমি বলতে পারি যে ভরতপুরের কোনো খবর রাখলে আপনারা কথা তুলতেন না। মগধ সম্রাটের নির্দেশে ভরতপুরের দুর্গে সাধারণ বাসিন্দাদেরকে বিতাড়িত করে সেখানে সৈন্য সমাবেশ করা হচ্ছে। প্রতিদিন সেখানে নতুন সৈন্য আসছে। এইটিই হবে এক আক্রমণ কেন্দ্র। আমি যদি বলি মগধ সম্রাট আমাদের অগ্রগতিকে প্রতিরোধের ব্যবস্থা করছেন, তাও বলতে পারেন, আমি কোনো বিতর্ক রাখব না। আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, অবিলম্বে ভরতপুর দখল না করলে আপনার উত্তরাপথ জয়ের স্বপ্ন কল্পনার বিলাস হবে মাত্র সম্রাট। উত্তরাপথ জয়ের স্বপ্ন। মিনান্দারের চোখ দুটি কুঁচকে উঠল। সুমতি সেন কিন্তু এতটুকু ভয় পেলেন না। বলেন, যদি পাটলিপুত্র জয় করতে না পারলেন, তাহলে সুদূর কপিসা থেকে মথুরা অবধি আপনার আসার কি প্রয়োজন ছিল? আলেকজান্ডার পঞ্জনদ থেকে ফিরে গিয়েছিলেন। ব্যাকট্রিয় আন্তিওকাস কুরুক্ষেত্রের উষরতা অতিক্রম করতে ভয় পেয়েছিলেন। আর আপনি ভরতপুর পর্যন্ত এসে যদি ফিরে যান, তাহলে গ্রিক জাতিকে দিগ্বিজয়ী বলে যারা মনে করে, তারাই বলবে গ্রিকেরা ভীরু। সুমতি সেন চুপ করলেন। মিনান্দার, দিমিত্রিয়াস ও আন্তিওকাস কিছুক্ষণ কেউ কোনো কথা বললেন না। কয়েক পল পরে মিনান্দার নিজেই কথা বললেন, তুমি চাও আমি ভরতপুর জয় করি,
আর পাটলিপুত্র আক্রমণ করি, কিন্তু তাতে তোমার লাভ? সুমতি সেন হাসলেন, বললেন, আমার লাভের কথা তো আপনাকে বলেছি সম্রাট। আমি চাই প্রতিহিংসা। ওই বীর সিংহের দুটি চোখ উপড়ে নিয়ে পথে ছেড়ে দেব। অন্ধ ভিক্ষুকের মতো সে ভিক্ষা করবে। সেই দিন আমার ভ্রাতৃহত্যার তর্পণ হবে। আপনি ভরতপুর জয় করলে সেইটাই হবে আমার লাভ। আর পাটলিপুত্রের ব্যাপারে সম্রাট বৃহদ্রথের বিরুদ্ধে আমার অভিযোগ আছে যে যখন তার দরবারে বীরসিংহের বিরুদ্ধে ভ্রাতৃহত্যার অভিযোগ করেছিলাম, তিনি কোনো ব্যবস্থাই করেননি। কিছুক্ষণ আবার চুপচাপ। মিনান্দার বোধহয় সব ব্যাপারটা নিজের মনের মাঝে তোলপাড় করে নিলেন। তারপর বললেন, তুমি ভরতপুর দুর্গ জয় আমাকে সাহায্য করতে চাও? সাহায্য নয় সম্রাট, আমি দুর্গ জয় করে দেব। সামান্য 10,000 মাত্র সৈন্য পেলেই চলবে। শুধু বীরসিংহকে আমি জীবন্ত ধরতে চাই। মাত্র 10,000 সৈন্য? বেশ, কবে তুমি আক্রমণ করতে চাও? আপনার সৈন্য সেনানায়ক প্রস্তুত থাকলে আজ এখনই যাত্রা করতে পারি। শুভস্য শীঘ্রম। ভালো কাজে অযথা বিলম্ব করা আমাদের ধর্মবিরুদ্ধ। ডিমেট্রিয়াস, সেনানায়ক লিওনিদাসকে এখনই 10,000 সৈন্য সহ যাত্রার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ করো। আর আন্তিওকাস, তুমি এই ব্রাহ্মণের সঙ্গে যাবে। যদি ব্রাহ্মণ কোন রকম বিশ্বাসঘাতকতার চেষ্টা করে, তৎক্ষণাৎ ওকে হত্যা করবে। দুদণ্ডের মধ্যে সম্রাট মিনান্দারের আদেশ পালিত হল। রাত্রির অন্ধকারে সুমতি সেনের নেতৃত্বে 10,000 গ্রিক সেনা ভরতপুরের পথে যাত্রা করল। ভরতপুরের দুর্গ প্রাকারের পাশে প্রায় 5,000 আয়ুধী ও ধানুকি সমবেত হয়েছে। চাঁদ তখনও ওঠেনি। কালো ছায়ায় মানুষগুলি একটি একটি জমাট কালো পাথরের মতো। সেই কালো পাথরের ভিতর থেকে শোনা যাচ্ছে এক কণ্ঠস্বর। দুর্গাধীপ রাজা কুমার সেন তাদের মধ্যে বক্তৃতা করছেন। অতর্কিতে ওদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। সবার আগে আমরা আয়ত্তে আনবো রণহস্তিগুলিকে। তাহলেই রথ ও অশ্বদলকে আয়ত্তে আনতে আমাদের মোটেই কষ্ট হবে না। ওই বিরাট রণসম্পদ আমাদের হাতে এলে মিনান্দারকে চরম আঘাত হানতে পারবো আমরা। পিছন থেকে কি একজন সাড়া তুলল, জয় রাজা কুমার সেনের। সবাই তাকে থামিয়ে দিল। কুমার সেন বললেন, সাড়া তুলে সবাইকে জানাবার কিছু নেই। জয়ধ্বনি তুলবে সেই দিন, যেদিন আমরা যবন বাহিনীকে ভারত ভূমি পার করে দিয়ে আসতে পারব। রাজা অগ্রসর হলেন। কালো পাথর সদৃশ্য মানুষগুলিও এগিয়ে চলল তার পিছনে। কিছুদূর গিয়ে কুমার সেন এক অশ্বত্থ গাছের নিচে থামলেন। পার্শ্বরক্ষী একটি মশাল জ্বালল। পাশে একখানি পাথর পড়েছিল, বড় পাথর। কতজন কত সময় সেখানে এসে বসেছে। 4 জন জওয়ান সেই পাথরখানি ঠেলে একপাশে সরালো। নিচে দেখা গেল একটি সুড়িপথের সিঁড়ি নেমে গেছে। মশালধারী আগে নামল। তারপর কুমার সেন, তার পিছনে একে একে অপর সকলে অগ্রসর হল। পাথরের পথ, স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ। অনেক দিন সে পথে মানুষ চলেনি। পা ফেললেই তা বোঝা যায়। কোনো এক সময় একা কেউ সে পথে নামলে বারেক হয়তো থমকে দাঁড়াতো। ক্ষণেকের জন্য হয়তো অনুভূতিকে সবল করে নেবার চেষ্টা করত। আজ শত সহস্রের পদধ্বনি সুড়িপথকেই প্রতিধ্বনিত করছে। সুড়িপথটা যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠে হৃদস্পন্দন অনুভব করছে। প্রায় 2.5 দণ্ড পরে কুমার সেন আবার আকাশের নিচে এসে দাঁড়ালেন, পাহাড়ের তলায়। দুর্গের প্রাকার তখন অনেক পিছনে। মাথার উপর মশাল নিভিয়ে ফেলা হলো। সোজা মাঠের উপর দিয়ে কুমার সেন অগ্রসর হলেন। দলটি যেমনভাবে সুড়িপথ দিয়ে নেমে এসেছিল, তেমনি দীর্ঘ সরীসৃপের মতন দুর্গাধিপতিকে অনুসরণ করে চলল। দলের শেষে একজন চলছিল একা। সহসা তার পায়ে কিসের যেন একটা আঘাত লাগল। দুপা খুঁড়িয়ে এসেই সে একটি গাছের আড়ালে বসে পড়ল। অন্ধকারে কেউ তাকে লক্ষ্যই করল না। দলটি যখন বেশ কিছু দূর চলে গেছে বলে মনে হলো, তখন সে উঠে দাঁড়ালো। চারিপাশে নিরীক্ষণ করে নিয়ে যে পথে এসেছিল দ্রুত পদে সেই পথেই ফিরে গেল। দুর্গ প্রাকারকে বাঁয়ে রেখে লোকটি দ্রুত পদক্ষেপে মাঠ পার হয়ে দুর্গদ্বারের নিচে এসে দাঁড়ালো। তখন রাত, 3য় প্রহরের শিয়াল ডাকছে। এক গাছের নিচে একটি ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, বিক্রম। দলত্যাগী লোকটি তার কাছেই এলো, বলল, 2য় প্রহরে রাজা সসৈন্যে দুর্গ ছেড়ে চলে গেছেন। উত্তম। আমার পুরস্কার এখন নয়, দুর্গে প্রবেশ করার পর
তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা করব, তুমি আমার সঙ্গে এসো। বিক্রম ছায়ামূর্তিকে অনুসরণ করল। অদূরে একটি ঘোড়া চড়ছিল। ছায়ামূর্তি সেই ঘোড়ার উপর উঠে বসল, বলল, বিক্রম, তুমি দুর্গদ্বারে অপেক্ষা করো, আমি প্রভাতের আগেই আসছি। বিক্রম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ছায়ামূর্তি অন্ধকারে অদৃশ্য হল। ঘোড়ার পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। ছায়ামূর্তিটি আমাদের পূর্ব পরিচিত সন্ন্যাসী। দুর্গ থেকে প্রায় যোজনখানেক দূরে গ্রিক বাহিনীকে অপেক্ষা করতে বলে তিনি এসেছিলেন সংবাদ সংগ্রহের জন্য। প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী দুর্গদ্বারে উপনীত হলেন। পিছনে লিওনিদাস ও গ্রিক বাহিনী। দুর্গের প্রধান তোরণ বিশেষ কারণ না থাকলে উন্মুক্ত করা হতো না। প্রভাতে ফটকের একটি গবাক্ষ খুলে দেওয়া হতো মাত্র। সেই পথেই 2-4 লোক যাতায়াত করত। পিছনে সৈন্যবাহিনী দেখে দ্বাররক্ষী সেই গবাক্ষ রুদ্ধ করে দিল। সন্ন্যাসী দ্বারে করাঘাত করে উচ্চকণ্ঠে বললেন, আমি শত্রু নই, রাজগুরু, গ্রিক দূতকে আমি সঙ্গে এনেছি। এই দেখো, রাজা কুমার সেনের নামাঙ্কিত সর্পমুদ্রা। এবার গবাক্ষ দ্বার ঈষৎ খুলল। রক্ষী চোখ দুটি বের করে বলল, এই দেখি, রাজার মুদ্রা। সন্ন্যাসী হাতখানি এগিয়ে ধরলেন। অঙ্গুরিয়ে সর্পমুদ্রা অঙ্কিত একখানি নীলা রক্ষীর সামনে দীপ্যমান হয়ে উঠল। রক্ষী জিজ্ঞাসা করল, কজন যাবে? এই গ্রিক দূত আর তার অনুচর 4 জন। দূতের সঙ্গে অত সৈন্য কেন? আমি ওই কথা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম। এটা ওদের একটা আচার। দূতের সঙ্গে সৈন্য পাঠিয়ে ওরা শত্রুদেরকে ওদের জৌলুস দেখায়। উত্তম, আপনার ভিতরে আসুন। সন্ন্যাসী ইঙ্গিত করলেন। লিওনিদাস 4 জন পার্শ্বরক্ষী নিয়ে এগিয়ে এলেন। গবাক্ষ খুলে গেল। 6 জন ভিতরে প্রবেশ করল। দ্বাররক্ষী ছিল মাত্র 4 জন। ভিতরে প্রবেশ করেই গ্রিক সৈন্য তাদেরকে আক্রমণ করল। অতর্কিত আঘাতে 4 জনই ধরাশায়ী হল। সাধারণ নাগরিক যারা, তারা প্রাণ ভয়ে দৌড় দিল। লিওনিদাস লৌহ ফটক উন্মুক্ত করে দিল। গ্রিক বাহিনী হুড়মুড় করে এসে ঢুকল দুর্গের মধ্যে। প্রভাতে রোদ তখনও ঘাসের উপর শিশিরের বুকে চিকচিক করছে। দুর্গনগরীর তখনও রীতিমতো তন্দ্রা ভাঙেনি। রাত্রি শেষের আবেশ দুর্গবাসীদের তখনও আবিষ্ট করে রেখেছে। হঠাৎ বৈদেশিকদের শোরগোলে তারা চমকে উঠল। কিন্তু অবস্থা ভালোমতো বুঝবার আগেই দুর্গের সমস্ত পথে ঘাটে গ্রিক বাহিনী ছড়িয়ে পড়ল। মহল্লাসে বিপণী লুণ্ঠন করতে শুরু করল। প্রভাতের শান্তি বিভৎস হয়ে উঠল। দুর্গ কেন্দ্রে দুর্গাধিপতির প্রাসাদ। সবার আগে সন্ন্যাসী সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করল। সুমতি সেন স্নান সেরে মন্দিরে পূজায় বসেছিলেন। অল্পক্ষণের মধ্যে বাহিরে যে এত ব্যাপার ঘটে গেছে তা তিনি টেরই পাননি। হঠাৎ মন্দির দ্বারে বহু কণ্ঠের শোরগোল শুনে তার ধ্যান ভাঙল। ফিরে দেখেন গ্রিক বাহিনী। তাদের মুখপাত্র হিসাবে সন্ন্যাসী এগিয়ে এলেন। বললেন, গ্রিক সম্রাট মিনান্দারের নামে আমি তোমাকে বন্দী করলাম। আপনি গুরুদেব? আমি গুরুদেব? সজোরে নিজের দাড়ি ধরে টানল সন্ন্যাসী। দাড়ি গোপ উপড়ে এলো। সুমতি সেন চমকে উঠলেন। বলে উঠলেন, বীরসিংহ? হ্যাঁ, এতদিনে অপমানের প্রতিশোধ নিলাম। সুমতি সেনকে গ্রিক বাহিনী শৃঙ্খলাবদ্ধ করল। অন্তঃপুরে কিন্তু গ্রিক বাহিনী এত সহজে প্রবেশ করতে পারল না। সুমতি সেনকে বন্দী করে প্রাসাদে প্রবেশ করতে গিয়ে তারা দেখল উন্মুক্ত কৃপাণ হস্তে মেয়েরাই সব দ্বার রক্ষা করছে। তাদের অগ্রবর্তী হয়ে দাঁড়িয়ে আছেন রাজভগিনী কুমারী মালবিকা। বীরসিংহকে দেখেই মালবিকা চিনতে পারলেন। চোখে মুখে ঘৃণা ফুটে উঠল। বীরসিংহ হাতের অঙ্গুরীয়টি খুলে মালবিকার কাছে ছুড়ে দিল। বলল, এই আংটিটি দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের বন্ধু কি শত্রু। পার্শ্বরক্ষিণী একটি মেয়ে আংটি কুড়িয়ে মালবিকার হাতে দিল। আংটির উপর সর্পমুদ্রাটি দেখে মালবিকা বিস্মিত হল। বীরসিংহ বলল, রাজা কুমার সেনের নির্দেশনামা ওই সর্পমুদ্রাঙ্কিত আংটি দেখলে রাজপ্রদত্ত অধিকার বলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, অস্ত্র পরিত্যাগ করো। অনাবশ্যক রক্তপাত করার কোনো প্রয়োজন নেই। এতেই তোমাদের কল্যাণ হবে, সমগ্র আর্যাবর্তেরও কল্যাণ হবে। রাজা কুমার সেন বহু পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সংগ্রাম এখন নিষ্প্রয়োজন। সেজন্যই গতরাত্রে তিনি বিশ্বস্ত অনুচরদের নিয়ে দুর্গ ত্যাগ করে গেছেন।
কুমার সেনের দুর্গত্যাগের কথা গোপন ছিল, তাও যখন বীরসিংহ জানে তখন রাজার আদেশে আর সন্দেহ করার মতন কিছু রইল না। মালবিকা অস্ত্র ত্যাগ করলেন। পরক্ষণেই গ্রীকেরা মালবিকাকে বন্দী করল। হেসে বীরসিংহ বললেন, মালবিকা, কুমার সেন একদিন আমাকে সভার মাঝে অপমান করেছিল, আজ তার প্রতিশোধ সম্পূর্ণ হলো। এবার দেখব তোমাদের বংশগৌরব কোথায় থাকে। মালবিকা এবার চক্রান্তটা বুঝলেন, কিন্তু তখন তার হাতে আর অস্ত্র নেই। পাহাড়ের কোল ঘেঁষে ঠিক যেখান থেকে দুর্ভেদ্য বন শুরু হয়েছে সেখানে এক গাছের গায়ে হেলান দিয়ে ভিক্ষু নাগসেন বসেছিলেন। এমন নীরব নিথর হয়ে তিনি পাহাড়ের পানে তাকিয়েছিলেন যে নিষ্পন্দ সেই মানুষটিকে বনপ্রান্তের আরেকটি গাছ বলেই ভুল হতে পারে। এই মাত্র সূর্য উঠল। সোনালি রোদ পাহাড়ের মাথায় ভরতপুরের দুর্গের গায়ে এসে আছড়ে পড়েছে। নিচের বনভূমিতে সে রোদ এখনো নামেনি। রৌদ্ররেখার সেই তির্যক গতির পানে তাকিয়ে নাগসেন কত কি ভাবছিলেন। কোনো এক সময়ে টিয়া পাখির একটি ঝাঁক এসে নামল তার সামনে। তাদের ডানার ঝাপটায় নাগসেনের ধ্যান ভাঙল। ধীরে ধীরে তিনি উচ্চারণ করলেন, ওং শ্রীমণিপদ্মে হোং ওং। পাখির দল কলরব তুলে ঘাসের বীজ সংগ্রহ করছিল। নাগসেনের কি মনে হলো, ভিক্ষা পাত্রটি টেনে নিলেন পাশ থেকে। পাত্রে কিছু চিপিটক ছিল, মুঠো মুঠো করে ছড়িয়ে দিলেন পাখিগুলির সামনে। পাখিরা প্রথমে খানিক ভয় পেয়েছিল, তারপর কলরব করে ঝাঁপিয়ে পড়ল সেই চিড়ে খেতে। পাশের বনভূমিতে কিসের যেন একটা শব্দ শুনে হঠাৎ নাগসেন মুখ তুললেন। চোখে পড়ল এক নরমূর্তি পাহাড়ের গা বেয়ে বনানীর আড়াল দিয়ে আসছে। মানুষটি তার দিকেই আসছে। বন পার হয়ে চারিপাশে একবার ত্রস্ত্র দৃষ্টি নিক্ষেপ করে মানুষটি কাছে এলো। এক কিশোর বালক কম্পিত কণ্ঠে সে নাগসেনকে বলল, ফের ওরা রাজবাড়ি দখল করেছে, নগর লুট করছে। কারা? জবনেরা, হিমালয়ের ওদিকে যাদের বাড়ি। বীরসিংহ ওদেরকে ডেকে এনেছে। কাল সন্ধেবেলা চুপি চুপি এসে দুর্গ দখল করেছে। আমি এক গাছের উপর উঠে লুকিয়েছিলাম। মাঝরাতে চুপি চুপি এই দুর্গ প্রাকার পার হয়ে পালিয়ে এসেছি। বালকের বয়স 14-র বেশি হবে না। পথশ্রমের ক্লান্তিতে সে থরথর করে কাঁপছিল, হাঁপাচ্ছিল। নাগসেন তার কাঁধে হাত রেখে সস্নেহে বললেন, বসো বসো, তুমি বড্ড শ্রান্ত হয়ে পড়েছ। ছেলেটি বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, বেশিক্ষণ বসলে তো চলবে না থের। আপনি এখনই কিছুটা ব্যবস্থা করুন। ওরা ওরা ভয়ানক পাজি। ছেলে বুড়ো সবাইকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। আমার মা বাবা ভাই বোনকে ওরা বেচে দেবে। নাগসেন ধীরে ধীরে তাকে শান্ত করলেন। কয়েকটি প্রশ্ন করে জেনে নিলেন রাত্রির ঘটনা। তারপর বললেন, চলো আমিই যাই। বালকের চোখ দুটি বড় বড় হয়ে উঠল। বলল, আপনি একা গিয়ে কি করবেন? আপনি সন্ন্যাসী মানুষ, আপনার ঢাল তলোয়ার কই? ওদের কত সৈন্য, ঢাল তলোয়ার বর্ষা, আপনি খালি হাতে কি করবেন তাদের সঙ্গে? নাগসেন হেসে বললেন, বীরসিংহ আমার খুব জানা চেনা লোক, আমি গিয়ে তাকে বললেই হয়তো কাজ হবে। বালকের চোখে সন্দেহ দেখা দিল। নাগসেন তার মনের কথা বুঝলেন। হেসে বললেন, ভগবান বুদ্ধদেব কি বলেছিলেন জানো তো? ন হি বেরেনো বেরানি সমন্তিধ কুদাচনম অবেরেনো চ সম্মতি এসো ধম্ম সনন্তন। শত্রুতা দিয়ে কখনো শত্রুকে জয় করা যায় না। সম্প্রীতি দিয়ে শত্রুর মাঝে মিত্রভাব জাগাতে হয়। ইহাই মানব ধর্ম। তবু বালক বলল, মহারাজকে একবার খবর দিলে হতো না? তোমাদের মহারাজ কোথায় গেছেন তা তো জানি না ভাই। নাগসেন উঠে দাঁড়ালেন। বালক অনিচ্ছা সত্ত্বেও নাগসেনের সঙ্গী হল। বনভূমি পার হয়ে দুর্গে যাবার সদর পথ ধরে তারা পাহাড়ে উঠতে শুরু করলেন। তখনকার দিনে প্রাচীর ঘেরা নগরীর দ্বার সন্ধ্যা থেকে সকাল অবধি বন্ধ রাখাই রীতি ছিল। সূর্যাস্তের পর নগরে প্রবেশ করা বা নগর থেকে বাহির হওয়া নেহাত সহজ ছিল না। তবে সূর্যোদয়ের পূর্বেই নগর তোরণ উন্মুক্ত করে দেওয়া হতো এবং নাগরিকেরা যদৃচ্ছ যাতায়াত করতে পারতেন। কিন্তু আজ ভরতপুরে এক ব্যতিক্রম ঘটল। গ্রিক সেনারা ফটক বন্ধ রেখে গবাক্ষে গবাক্ষে পাহারা দিচ্ছিল। বালকের হাত ধরে গবাক্ষের সামনে এসে যখন নাগসেন উপস্থিত হলেন,
তখন নগরে প্রবেশ করতে তাকে যথেষ্ট বেগ পেতে হলো। গ্রিক সেনারা তাদের কোনো কথাই বুঝল না। তাদের দুজনকে পাকড়াও করে তারা নিয়ে গেল অধিনায়কের কাছে। অধিনায়ক দু চারটে মাগধী কথা বুঝতেন। নাগসেনের মুখে রাজা ও সেনাপতি কথাটা বারবার শুনে নায়ক তাদের দুজনকে নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। বরাবর পাঠিয়ে দিলেন সেনাপতি লিওনিদাসের কাছে। লিওনিদাসের সঙ্গে বীরসিংহ ছিলেন। নাগসেনকে দূর থেকেই তিনি আসতে দেখেছিলেন। এগিয়ে এসে পদধূলি গ্রহণ করলেন, বললেন, ভালোই হয়েছে আজ আপনি এসে পড়েছেন। এই দুর্গকাল আমরা জয় করেছি। একদিন সেন বংশের সামন্তেরা এখান থেকে আমাদের বিতাড়িত করেছিল। আজ তাদের বিতাড়িত করে আমি আমার বংশগৌরব পুনরুদ্ধার করলাম। আপনি আমার রাজ্যাভিষেকের হোতা হবেন। নাগসেনের কাছ থেকে হ্যাঁ বা না একটা কিছু উত্তর শোনার জন্য বারেক তার মুখের পানে তাকিয়ে চুপ করলেন। কিন্তু সেদিক থেকে যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন আবার বললেন, সেন বংশের উপর অবিচার করার তেমন ইচ্ছা আমার নেই। মালবিকাকে বিয়ে করে আমি অগ্রমহিষীর অধিকার দেব। সম্ভবত তাহলেই সেনদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ থাকবে না। এবার নাগসেন কথা বললেন, মালবিকা কি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে? তাকে এখন একথা জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করলে সে কিছুতেই রাজি হতে পারবে না। বিদেশি শত্রুকে যে নিজের ঘরে ডেকে আনে, তাকে স্বেচ্ছায় বিয়ে করা কোনো ভারতীয়ের পক্ষে সম্ভব নয়। লিওনিদাস সব শুনছিলেন। এদেশে দীর্ঘদিন থাকার জন্য কিছু কিছু মাগধী শব্দ তিনি শিখেছিলেন। এবার প্রশ্ন করলেন, বিবাহ কার? বীরসিংহ বললেন, কাল এখানে যে রাজকুমারীকে আমরা বন্দী করেছি, তাকে আমি বিয়ে করব। এই সম্রাটের অনুমতি পেয়েছেন? এই বিবাহে সম্রাটের অনুমতি চাই কেন? এ তো কোনো যুদ্ধবিগ্রহের ব্যাপার নয়। কিন্তু আমি ওই মেয়েটিকে সম্রাটের কাছে পাঠাবো বলে স্থির করেছি। সম্রাটের কাছে পাঠাবেন? হ্যাঁ, রাজবংশের কাউকে বন্দী করলে সম্রাটের কাছে পাঠানোই নিয়ম। ভাই বোন দুজনকে আমি পাঠাবো। ইচ্ছা করলে আপনিও যেতে পারেন। সম্রাট যদি অনুমতি দেন, একেবারে বিবাহ করেই ফিরে আসবেন। বীরসিংহ বিচলিত হলেন, বললেন, এতে সম্রাট কোনো আপত্তি করবেন না বলে আমার মনে হয়। না করলেই ভালো। এক সময় মালবিকার সঙ্গে আমার বিবাহের কথা হয়েছিল। আমি বলি কি, বিবাহ করেই না হয় সম্রাটের কাছে যাই। সে অবসর পাচ্ছেন কোথা? আজই তোরা যাত্রা করবে। বীরসিংহ বুঝলেন কূটনীতিতে লিওনিদাসের কাছে তিনি হেরে গেছেন। তার মুখখানি কালো হয়ে উঠল। লিওনিদাস বাঁকা হাসি হেসে বললেন, আপনার আশঙ্কার কোনো কারণ নেই। এত বড় দুর্জয় দুর্গ আপনি বিনা রক্তপাতে জয় করে দিয়েছেন, আমাদের রাজ্য বিস্তারে সাহায্য করেছেন। কাজী সম্রাট আপনাকে নিশ্চয়ই খুশি করবে। এদেশ জয় করতে হলে আপনাদের মতন লোককে হাতে রাখা প্রয়োজন তো। বীরসিংহ সহসা কোনো কথা বলতে পারলেন না। নাগসেন এবার বললেন, আমার একটা নিবেদন আছে সেনাপতি। আপনার সম্রাটের সঙ্গে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের। এদের সঙ্গে আমিও তার কাছে যেতে চাই। আপনি আপত্তি করবেন না তো? আপনার পরিচয় কি? আমি একজন ভিখারি মাত্র। অবসর সময় ওই ধম্মসূত্র নিয়ে কিছু কিছু আলোচনা করে থাকি। আমাকে ভয় করার মতো কিছু নেই। লিওনিদাস এবার সন্ন্যাসীর আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন। এই ধরনের মানুষগুলি ইতিপূর্বে তিনি বহুবার দেখেছেন। বললেন, বেশ, আপনি ইচ্ছা করলে এদের সঙ্গে যেতে পারেন। আর একটু পরেই এরা যাত্রা করবে। দ্বিতীয় প্রহরে সহস্র অশ্বারোহী গ্রিক সেনা পরিবেষ্টিত হয়ে একখানি পালকি ভরতপুরের নগর তোরণ অতিক্রম করল। পালকিতে ছিলেন মালবিকা। পালকির পিছনে এক ঘোড়ার পিঠে বাঁধা ছিলেন রাজভ্রাতা সুমতি সেন। আগে আগে যাচ্ছিলেন বীরসিংহ ও নাগসেন। ধুলো উড়িয়ে পার্বত্য ভূমিতে প্রতিধ্বনি তুলে বন্দীদের ঘিরে সৈনিকেরা অগ্রসর হল। স্তব্ধ নাগরিকেরা তাকিয়ে রইলেন নির্বাক হয়ে। দ্রুত উপত্যকার আড়ালে বনানীর প্রান্তে তারা অদৃশ্য হয়ে গেল। পথের শেষে বনানীর আড়ালে একজন যুবক এতক্ষণ অপেক্ষা করছিল। পাহাড়ের উপর পথ ধূলি সমাচ্ছন্ন হয়ে উঠেছে দেখে সে তাড়াতাড়ি একটি গাছে উঠে পড়ল। গ্রিক বাহিনী তার পাশ দিয়ে চলে গেল। পাতার আড়াল থেকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করল। তারপর গাছ থেকে নেমে অদৃশ্য হল নিবিড় বনের মাঝে। সম্রাট বৃহদ্রথের উপঢৌকন চলেছে মগধ থেকে মাধ্যমিকায়। সবলের কাছে দুর্বলের উপঢৌকন অর্থাৎ ঘুষ। যুদ্ধভীত বৃহদ্রথ দুর্দান্ত রণকুশলী মিনান্দারকে ঘুষ পাঠাচ্ছেন।
যেন সে মগধ সাম্রাজ্য আর আক্রমণ না করে। উত্তর ভারতে সে তো বহুদূর এসেছে, আর যেন না আসে। যা গেছে তার জন্য মগধ সম্রাটের দুঃখ নেই। ছেলেবেলায় শাস্ত্রে পড়েছেন সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যজতি পণ্ডিতা। সেই জন্যই কিছুদিন পূর্বে একবার তিনি ভেট পাঠিয়েছিলেন। তা তেমন কার্যকরী হয়নি, তবু তিনি আবার ভেট পাঠাচ্ছেন। এখনও তিনি আশা রাখেন। নন্দ রাজারা কলিঙ্গের শ্রীক্ষেত্র থেকে যে দীর্ঘ পথ রচনা করেছিলেন, পুরুষপুর পার হয়ে হিন্দুকুশ পর্বতমালাকে পাশ কাটিয়ে পারদ রাজ্যের সীমান্ত অবধি, সেই পথেই চলেছে রণহস্তি নিয়ে যূথপাল, যুদ্ধাশ্ব নিয়ে অশ্বপাল, শত সুবর্ণবাহী অশ্ব শকট, আর তাদের তত্ত্বাবধায়ক পশু কল্যাণ সচিব, উপবলাধ্যক্ষ, শান্ত্রী, ভাণ্ডারিক, সরণী মাণ্ডলিক, পশু চিকিৎসক, আরও আনুষঙ্গিক কত কি। দীর্ঘ আতক্রোশব্যাপী মিছিল চলেছে। কত জনপদের কত কৌতূহলী জনতা ভিড় করেছে পথের পাশে। কত বৃদ্ধ ও নারী শঙ্কিত হয়েছে ভাবী যুদ্ধের শঙ্কায়। তাদেরই সামনে দিয়ে তাদেরই রাজস্বে পুষ্ট ও প্রতিপালিত পশুদল চলেছে শত্রু শিবিরে। পুরনো আর্যাবর্ত, 2000 বছর আগের মধ্য ভারত, শ্রীহীন বালুকণার ঊষরতা তখনও মরুভূমির সৃষ্টি করেনি। ওয়াহিন্দা নদী বহু শাখা প্রশাখা নিয়ে তখন রাজপুতানার ভিতর দিয়ে প্রবাহমান। নদীর স্বচ্ছ জল ধারালো তলোয়ারের মতোই স্বচ্ছ। বর্ষার দিনে দুপাশের পার্বত্য উপত্যকা থেকে জলস্রোত নেমে এসে ওয়াহিন্দা নদীর বুকে ঢল জাগায়। সেই নদীর তট ধরে প্রশস্ত পথ সুকেত থেকে গান্ধার অবধি চলে গেছে। সম্রাট প্রিয়দর্শীর মঙ্গল সচিবদের রোপিত বড় বড় গাছ নদী তটে শাখা প্রশাখা বিস্তার করে পথচারীদের শ্রমশ্রান্তির ছায়া ছড়িয়ে রেখেছে। শ্যামলিমার স্নিগ্ধতা তখনও রাজপুতানার মরুভূমির মধ্যে লুপ্ত হয়নি। যুগ থেকে যুগান্তর, শত থেকে সহস্র বর্ষ, কপিস, কারুস, কান্দাহারের পথে শক, হুন ও পারদ এসেছে এই নদী তটে। আক্রমণ, সংগ্রাম ও লুণ্ঠনে বিদেশী ও বিধর্মীরা সমাজ জীবনকে বারবার বিপর্যস্ত করেছে। জনপদ পরিত্যক্ত হয়েছে। বিপন্ন জনগণ পাহাড়ের অন্তরালে আত্মরক্ষা করেছে। যারা তা পারেনি, বিদেশির অন্তরঙ্গতা তারা মেনে নিতে বাধ্য হয়েছে। দুই জাতি ক্রমে এসে মিশেছে। বসুমিত্র, বজ্রপাণি, সুমতি সেন, হর্ষবর্ধন, ক্রমে হয়েছে সুন্দর সিং, ভকত সিং, প্রতাপ সিং। কালস্রোত ধীরে ধীরে মাটির রূপ আর মানুষকে রূপান্তরিত করেছে। শ্যামলিমা যতই ধূসর হয়েছে, মানুষের মনও তত কঠোর হয়েছে। জীবনযাত্রাকে অব্যাহত রাখার জন্য দেহকেও তিলে তিলে কঠিন করেছে। কিন্তু আমাদের এই কাহিনী তার অনেক পূর্বযুগের। মগধ সাম্রাজ্যের প্রবল প্রতাপ যখন ক্ষীয়মান, বিলাসের আকাঙ্ক্ষা যখন রাজশক্তিকে ম্লান করেছে, সেই সুযোগে এই ওয়াহিন্দার তট ধরেই মিনান্দার এগিয়ে এসেছে। সেই পথেই চলেছে মগধ সম্রাটের উপঢৌকন, মগধ থেকে মাধ্যমিকা বা এখনকার মেবার। সঙ্গে আছেন পুষ্যমিত্র ও বজ্রাচার্য। জঙ্গল সমাকীর্ণ পাহাড়ের বুকে বনবাসীদের কয়েকটি কুটির। পল্লীর শেষ প্রান্তে ঢালু পাহাড়টি যেখানে উঁচু হয়ে উঠেছে, সেখানে একক একখানি ঘর। চালার মাথায় একটি ত্রিশূল ইঙ্গিত করছে সেটি একটি দেবস্থান। সাধারণত এমন মেটে ঘরে কেউ ঠাকুর প্রতিষ্ঠা করে না, তবে দরিদ্র বনবাসীদের মধ্যে এটা কিছু অসম্ভব নয়। মন্দিরের মধ্যে ছোট একটি কালী মূর্তি, সামনে উপবিষ্ট গৌরকান্তি এক ব্রাহ্মণ। পূজার উপকরণে কোনো নৈবেদ্যের আড়ম্বর নেই, একটি কোষাকুষিতে জল আর কয়েকটি জবা ফুল মাত্র। ব্রাহ্মণ তদ্গত চিত্রে মন্ত্রোচ্চারণ করছেন। এমন সময় পার্বত্য অশ্বারোহণে এক যুবক এসে নামল মন্দিরের সামনে। পূজারীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু ব্রাহ্মণ তখন এতই তন্ময় যে বাইরের বিশ্ব সম্পর্কে তার কোনো চেতনাই ছিল না। কিছুক্ষণ পরে ব্রাহ্মণের একাগ্রতা ভাঙল। পিছন ফিরে তিনি দেখলেন, যুবককে দেখে হেসে বললেন, জয়স্তু। যুবক বলল, প্রভু, 200 ধানু কি অবিলম্বে প্রয়োজন এই দণ্ডে? ভরতপুর দুর্গ যবনেরা অধিকার করেছে।
দুর্গেশ মণ্ডলেশ্বর সুমতি সেনকে নিহত করে মাধব সেন ও মালবিকাকে গ্রীকেরা বন্দি করে নিয়ে যাচ্ছে। আমি সচক্ষেই পথ দিয়ে তাদের যেতে দেখলাম। এই মুহূর্তে তাদের বন্ধন মোচনের জন্য চেষ্টা করতে হবে, বিলম্বে আমরা ব্যর্থ হব। পূজারী হেসে বললেন, কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন। তারপর ভিতর থেকে একটি শঙ্খ এনে তাতে ফু দিলেন। শঙ্খের আকার ছোট হলেও তার ধ্বনি বেশ তীক্ষ্ণ। পূজারীর বয়স হলেও তার কণ্ঠ শুষ্ক হয়নি। ধারালো শঙ্খধ্বনিকে প্রতিবারেই তিনি তীক্ষ্ণতর করে তুললেন। বার কয়েক শঙ্খধ্বনি হবার পরেই বনপথে পদ শব্দ জাগল। চারিপাশ থেকে বনবাসীর দল সমবেত হল। কৃষ্ণকায় বলিষ্ঠ সুঠাম চেহারা, কোমরে তুন, হাতে ধনুক, সকলের চোখে জিজ্ঞাসু দৃষ্টি। পূজারী হেসে বললেন, পারবি যবন স্বীকার করতে? পরখ করুন। সবাইকে পরখ করতে পারবো না, এখন আমার মাত্র 200 জনের দরকার। বলে পূজারী একে একে 200 জন তরুণকে নির্বাচন করলেন। যারা বাদ গেল তাদের মুখ দেখে বোঝা গেল তারা বেশ ক্ষুণ্ণ হচ্ছে। পূজারী বললেন, তোমরা ক্ষুণ্ণ হয়েও না, শীঘ্র তোমাদেরকে প্রয়োজন হবে, তোমরা তার জন্য প্রস্তুত থেকো। সে কাজ আজকের চেয়েও গুরুতর। আজকের কাজ নেহাত ছেলে মানুষের কাজ। পূজারীর দৃষ্টি কঠিন হয়ে উঠল। নির্বাচিতদের উদ্দেশ্যে তিনি বললেন, ইনি হনুমানগড়ের মণ্ডলেশ্বর পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্র। এই মুহূর্তে তোমাদের যাত্রা করতে হবে। ইনিই হবেন তোমাদের অধিনায়ক। অল্পক্ষণের মধ্যেই অগ্নিমিত্র সেই 200 বনবাসী অনুচর নিয়ে বনপথে যাত্রা করলেন। যাবার বেলা পূজারী মায়ের চরণ থেকে একটি জবা ফুল তুলে নিয়ে অগ্নিমিত্রের উষ্ণিসে গুজে দিয়ে আশীর্বাদ করলেন। বললেন, রাজপুরুষদের হত্যা করবে না, বন্দী করার চেষ্টা করবে। কিন্তু অগ্নিমিত্রের কিছু বিলম্ব হয়ে গিয়েছিল। অর্বুদ পাহাড়ের প্রান্তে যখন তারা গিয়ে পৌঁছল, তার পূর্বেই মালবিকাকে নিয়ে গ্রীকেরা মথুরায় গ্রিক সেনা কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। মাত্র 200 অনুচর নিয়ে মিনান্দারকে আক্রমণ করা নেহাতি বাতুলতা। অগ্নিমিত্রের পথশ্রমটাই পণ্ডশ্রম হল। অগ্নিমিত্র যুবক, অনেক আশা করে তিনি ছুটে এসেছিলেন। বিষণ্ণ মনে পাহাড়ের কোলে কিছুক্ষণ বিশ্রাম করাই মনস্থ করলেন। দুপুরের রোদ চারিপাশে ছড়িয়ে পড়েছে। দূরের পাহাড়গুলি ধুমেল সাগর তরঙ্গের মতো দেখাচ্ছে। তাদের মাথার ওপর নির্মেষ আকাশের শূন্যতা, নিচে শ্যামল বনানীর ছায়াচ্ছন্ন অরণ্য। প্রকৃতি দেবীর পরস্পর বিরোধী খেলা। নরম মাটি কোথাও হয়েছে কঠিন পাষাণ, সমতল ভূমি কোথাও বা আকাশের গায়ে ঠেলে উঠেছে পাহাড়ের রূপে। রুক্ষ রোদ ছড়িয়ে পড়েছে সর্বত্র, আবার তাকেই আড়াল করে রেখেছে মহিরুহের অসংখ্য পত্রাবলী। অগ্নিমিত্র বসে বসে চিন্তা করেন। সহসা তার কাঁধে কে যেন হাত রাখল। আগন্তুক বললেন, তুমি কি বনবাসীদের নায়ক? অগ্নিমিত্র সে কথার কোনো উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, আপনি? আমি ভরতপুরের দুর্গাধিপতি সুমতি সেন। যবনের কবল থেকে দুর্গ উদ্ধার করার জন্য আমি তোমার সাহায্য চাই। কথাটা বিশ্বাস করতে মন চায় না, কিন্তু সুমতি সেনের মুখের পানে তাকিয়ে সম্পূর্ণ অবিশ্বাস করতেও তিনি পারলেন না। কথায় কথায় আলোচনা শুরু হয়ে গেল। সেদিন প্রভাত থেকেই ভরতপুরের দুর্গনগরী লুট করতে করতে গ্রিক বাহিনী উল্লাসে শ্রান্ত হয়ে পড়েছিল। রাত্রে যখন তারা দিব্য আরামে গাঢ় ঘুমে আচ্ছন্ন, তখন বনপ্রান্তে সকলের অলক্ষিতে গোপন সুড়ঙ্গ পথে অগ্নিমিত্র, সুমতি সেন ও তাদের অল্প সংখ্যক অনুচর সন্তর্পণে দুর্গ মধ্যে প্রবেশ করলেন। লুণ্ঠিত নগরী অন্ধকারে বিষণ্ণ, স্তব্ধ। কোনো গৃহে আলো নেই, মানুষের সাড়া নেই। মনে হয় গাছের পাতাটি মাটিতে পড়লেও যেন শব্দ শোনা যায়। প্রতিটি পদক্ষেপ যেন শব্দমুখর হয়ে উঠছে, প্রতিধ্বনি তুলছে। ওই শব্দে এখনই হয়তো গ্রিক সেনাদের তন্দ্রা টুটে যাবে। তারা প্রস্তুত হয়ে শত শত মশাল নিয়ে বেরিয়ে পড়বে। কৃষ্ণবর্ণ বনবাসীরা সন্তর্পণে গ্রিক সেনানিবাসের দিকে অগ্রসর হল। গ্রিকেরা ভেবেছিল দুর্গের প্রবেশপথ যখন রুদ্ধ, দুর্গ প্রাকারের তোরণে তোরণে যখন পাহারা আছে, তখন নিশ্চিন্ত মনে বিশ্রামের সুখটুকু ভোগ করায় কি বাধা? বিজয়ী মিনান্দারকে প্রতিরোধ করতে পারে এদেশে এমন মানুষ কোথায়? মগধের সম্রাট যাকে উপঢৌকন পাঠিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তাকে প্রতিহত করার শক্তি কার আছে? শান্তিরা অন্যমনস্ক ছিল। অতর্কিতে আক্রান্ত হয়ে তারা হতবুদ্ধি হয়ে পড়ল।
হুটোপাটির শব্দে গ্রিকদের তন্দ্রা টুটল। অন্ধকারে শয্যায় উঠে ভালো করে কিছু বোঝার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই কয়েক শত গ্রিক সেনা নির্মূল হয়ে গেল। সুমতি সেন বললেন, শত্রু শেষ রাখতে নেই। চন্দ্রগুপ্ত সেলুকাসকে উত্তর পশ্চিম প্রান্তে জিইয়ে রেখেছিলেন বলেই আজ সেই পথে মিনান্দারের আগমন হয়েছে। আজ যে জবনটিকে জীবিত রাখবে, কাল সেই হবে তোমার প্রধান শত্রু। কৃতজ্ঞতা বলে কোনো কিছুই তুমি এই গ্রিকদের কাছ থেকে আশা করো না। কিন্তু লিওনিদাসকে তারা হত্যা করল না। সুমতি সেন বললেন, এই সেনাপতিকে বিনিময় করে মালবিকার মুক্তি আদায় করতে হবে। রাত্রের গোলযোগ শুনেও সন্ত্রস্ত নাগরিকেরা কেউ গৃহের বাহির হয়নি। উষাকালে গবাক্ষ খুলে যখন তারা দেখল শত শত গ্রিক সেনার শব দুর্গের বাহিরে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদের বিস্ময়ের আর সীমা রইল না। দ্বার খুলে তারা পথে এসে নামল। চোখে পড়ল দুর্গ শীর্ষে উঠছে মগধের গৈরিক পতাকা। নাগরিকেরা উল্লসিত হয়ে উঠল, সমবেত হল প্রাসাদের সামনে। অলিন্দে সুমতি সেনকে দেখে তারা সাড়া তুলল, জয় মহারাজ সুমতি সেনের জয়। লিওনিদাসের উপহার পেয়ে সম্রাট মিনান্দার খুশি হলেন। সভার মাঝে স্বর্ণমুদ্রা ভরা থলিগুলি যখন নামানো হলো, তখন তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, কত আছে? শস্ত্রপাণি উপনায়ক বললেন, 2.5 মণ। ভরতপুরের নবলব্ধ প্রজাদের গৃহ থেকে সম্রাটের প্রণামী স্বরূপ আহরণ করা হয়েছে। মাত্র 2.5 মণ? ভরতপুরের নাগরিকেরা তো তাহলে বড়ই দরিদ্র। আগে সম্রাট, আমাদের সৈন্যেরা আরও কিছু সংগ্রহ করেছিল। যুদ্ধজয়ের পুরস্কার হিসেবে তাদের মাঝেও কিছু কিছু বন্টন করে দিতে হয়েছে। উপযুক্ত কাজই হয়েছে। লিওনিদাস যোগ্য ব্যক্তি। মালবিকা, বীরসিংহ ও নাগসেন সামনে দাঁড়িয়েছিলেন। উপনায়ক পরিচয় দিলেন, আগে ইনি ভরতপুরের রাজভগিনী। মালবিকা দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম জানালেন। বললেন, আমার নাম শ্রীমতী মালবিকা। বহুদিন ধরে গ্রিক সম্রাটকে দেখবার আকাঙ্ক্ষা ছিল, আজ তা পূর্ণ হলো। বেশ বেশ। গীত বাদ্য তুমি কিছু জানো? সঙ্গীতে হিন্দু নারীর জন্মগত অধিকার সম্রাট। আপনি ইচ্ছা করলেই আমি সাধ্যমতো আপনার কর্ণের তৃপ্তি সাধনের চেষ্টা করতে পারি। সম্রাট তখনই আদেশ করতে যাচ্ছিলেন, মন্ত্রী তাকে বাধা দিয়ে বললেন, রাজকুমারী, তুমি আমাদের দেশীয় সঙ্গীত কিছু জানো? গ্রিক সঙ্গীত? না। তাহলে তুমি কিছুদিন অন্তঃপুরে থেকে সেই সঙ্গীত শিক্ষা করো। তাহলে শুধু সম্রাট নয়, আমাদের সবাইকেও তুমি আনন্দ দান করতে পারবে। মন্ত্রী ইঙ্গিত করলেন। দৌবারিক মালবিকাকে বাহিরে নিয়ে গেল। মন্ত্রীর ব্যবহারে সম্রাট ক্ষুণ্ণ হলেন। মন্ত্রী তা বুঝতে পারলেন। হেসে বললেন, ক্ষুণ্ণ হবেন না সম্রাট। এই বন্দিনীর আচরণ আমার ভালো লাগেনি। শত্রুপক্ষের শিবিরে বন্দিনী হয়ে এসে কোনো মেয়ে এমন হাসি মুখে কথা বলতে পারে না। মনের ভাব গোপন করার অসাধারণ ক্ষমতা ওর আছে। আমার সন্দেহ হয় ওর মনে কোনো দুরভিসন্ধি আছে। সেই জন্যই কিছুদিন ওকে অন্তঃপুরে রাখার ব্যবস্থা করলাম। সম্রাট সে কথার কোনো উত্তর দিলেন না। উপনায়ক বীরসিংহকে সামনে আনলেন। বললেন, আগে একেও সেনাপতি লিওনিদাস বন্দি করেই পাঠিয়েছেন। আমি পুরস্কারের প্রত্যাশা করেছিলাম সম্রাট, সেই জন্য সেনাপতি আমাকে আপনার কাছেই পাঠিয়েছেন। বলুন, আপনার কি আকাঙ্ক্ষা? কিছুদিন আগে এক রাজকুমারীর সঙ্গে আমার বিবাহের কথা ছিল। তারপর গ্রিক আক্রমণ ও নানা দুর্যোগের মধ্যে সব বিপর্যস্ত হয়ে যায়। দীর্ঘদিন পরে আবার আমি সেই রাজকুমারীর সাক্ষাৎ পেয়েছি। এখন আপনি অনুমতি দিলেই আমি তাকে বিবাহ করতে পারি। সে রাজকুমারীকে? আগে শ্রীমতী মালবিকা, যাকে এইমাত্র আপনি আপনার অন্তঃপুরে স্থান দিলেন। মিনান্দার বীরসিংহের মুখের পানে তাকালেন। বললেন, আপনি কি জানেন না, সম্রাটের জিনিসে লোভ করতে নেই। লোভের কথা নয় সম্রাট, এ আমার অনুগ্রহ ভিক্ষা মাত্র। রাজকুমারীকে আমি সভা নর্তকী করব বলে স্থির করেছি। সম্রাট, আমি আপনাকে উত্তর ভারতের অনেক স্থান জয় করার কাজে বিশেষ সহায়তা করেছি। আমার একটি আশা পূরণ করা, সামান্য একটি ভিক্ষা দেওয়া কি আপনার পক্ষে সমীচীন নয়? সমীচীন? সম্রাটের ভ্রু কুঁচকে উঠল। আমার পক্ষে কি সমীচীন আর কি সমীচীন নয় তা আমি ভালো মতোই বিচার করতে জানি। বীরসিংহ, তুমি এখন বিশ্রাম করোগে। বীরসিংহ বুঝতে পারলেন কথাটা বলা তার পক্ষে ঠিক সময়োপযোগী হয়নি।
এবং তার সঙ্গে এও বুঝলেন যে মালবিকাকে গ্রিক সম্রাটের কবল থেকে মুক্ত করা নেহাত সহজ হবে না। প্রণাম জানিয়ে বীরসিংহ ধীর পদে বাহির হয়ে যাচ্ছিলেন। এমন সময় সম্রাট তাকে ডেকে বললেন, বীরসিংহ, মালবিকাকে বিবাহ করার আশা আপনি ত্যাগ করুন এবং আমার অনুমতি ছাড়া আপনি সেনাবাস ত্যাগ করতে পারবেন না। সম্রাট, তাহলে কি আমি নিজেকে বন্দী বলে গণ্য করব? বন্দী? না, ঠিক বন্দী নয়। যে দেশে আপনি জন্মেছেন, যে দেশে আপনি প্রতিপালিত হয়েছেন, সেই পিতৃভূমিকেই আপনি বিদেশির হাতে তুলে দিতে মোটেই ইতস্তত করেননি। একদিন নিজের শত্রুকে ধ্বংস করার জন্য আপনি আমাকে ডেকে এনেছিলেন, আজ আবার নিজের স্বার্থ ক্ষুণ্ণ হবার জন্য আপনি আমাকে বিপন্ন করে তুলতে পারেন। সেই জন্যই আমি আপনাকে চোখের আড়াল করতে চাই না। গ্রিক সম্রাটের মুখের ওপর কথা বলার পরিণাম বীরসিংহ অনেকবার দেখেছে। ঘাড় হেট করে তিনি বাহির হয়ে গেলেন। সম্রাট এবার নাগসেনের পানে ফিরলেন। উপনায়ককে জিজ্ঞাসা করলেন, ইনিকে? আগে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আপনার কি প্রয়োজন সন্ন্যাসী? আমার প্রয়োজন কিছুই নেই সম্রাট। আমি আপনার নাম শুনেছি, আপনি আর্যাবর্তের অর্ধেক অধীশ্বর। আপনার নাম শুনলে রাজা প্রজা সকলেরই মুখ শুকিয়ে যায়, তাই আপনাকে একবার দেখতে এলাম। আমি যদি আপনাকে মগধের গুপ্তচর বলে মনে করি, আমি কোনো প্রতিবাদ করব না। জানবো এই আমার কর্মফল। আপনার জীবনের ওপর মোটেও কোনো মমতা নেই। মায়া মমতা করে তো জীবনকে ধরে রাখতে পারবো না সম্রাট। একদিন তো চলে যেতেই হবে। যেটুকু কাজ করতে এসেছি সেটুকু সম্পূর্ণ হলেই চলে যেতে হবে। যাওয়াই যখন শেষ কথা, তখন সেজন্য অনুশোচনা করি কেন? আপনার নাম কি? নাগসেন। উত্তরাপথের মহাভিক্ষু নাগসেন? নাগসেন মাথা নাড়লেন। তাকে তো প্রবীণ থের বা স্থবির বলে শুনেছি, কিন্তু আপনি তো যুবক। তথাগতের আশীর্বাদ সম্রাট। আপনাকে এখানে কেউ চেনে? তা তো জানি না সম্রাট। তাহলে তো আপনাকে আমি বন্দি করতেই বাধ্য হব। আমি তো সেজন্য কোনো প্রতিবাদ করব না। উত্তম, আপনি আমার অনুমতি ছাড়াই সেনানিবাস অতিক্রম করতে পারবেন না। নাগসেন স্মিত হাস্যে দুহাত তুলে আশীর্বাদ করলেন। আপনার জয় হোক সম্রাট। মিনান্দার উৎফুল্ল হয়ে উঠলেন। কিছুক্ষণ আগে গুপ্তচরের মুখে তিনি সংবাদ পেয়েছেন মগধ সম্রাটের রণহস্তি ও যুদ্ধাশ্বের উপঢৌকন আসছে। তারা অযোধ্যা অতিক্রম করেছে। ওটি হস্তগত হলে পাটলিপুত্রে অবাধ অভিযান চালানো সহজ হবে। আলেকজান্ডার যা করতে পারেননি, মিনান্দার তা করবেনই। মন্ত্রী ও সেনানায়কদের সঙ্গে সম্রাট পাটলিপুত্র জয়ের পরিকল্পনা করার জন্য উৎসুক হয়ে উঠেছেন। এমন সময় চর এসে আর এক সংবাদ শুনিয়ে গেল। লিওনিদাস বন্দী হয়েছে। ভরতপুর থেকে সমস্ত গ্রিক সেনা নিশ্চিহ্ন হয়ে গেছে। রাত্রির অন্ধকারে হিন্দুরা গুপ্তপথে আক্রমণ চালিয়েছিল। সম্রাট চরকে পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করলেন। চর যা জানত সবই বলল। চর বলল, কি এমন নিঃশেষে আর কখনো হিন্দুরা গ্রিকদের পরাজিত করতে পারেনি। হিন্দুরা প্রস্তুত হয়েছিল সম্রাট। এবার সম্ভবত তারা ব্যাপক আক্রমণ চালাবে। সম্রাটের মুখ কালো হয়ে উঠল। দূতকে বিদায় দিয়ে মন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করতে বসলেন। মধ্যাহ্নে দেখা গেল গ্রিক বাহিনী মথুরার পথে পশ্চাৎ অপসরণ করছে। সারাটি সন্ধ্যা যুদ্ধের যথাবিহিত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করে গ্রিক সম্রাট মিনান্দার বস্ত্রাবাসের বাহিরে পদচারণা করছিলেন। এমন সময় সঙ্গীতের মধুর স্বর ভেসে এলো বাতাসে। সম্রাট কান পেতে শুনলেন দেশি গান। এই কণ্ঠ তো তিনি এর আগে শোনেননি। এ কার কণ্ঠ? সম্রাট করতালি দিয়ে প্রতিহারীকে ডাকলেন। আদেশ দিলেন, যিনি গান গাইছেন তাকে নিয়ে এসো। গান গাইছিলেন রাজকুমারী মালবিকা। দৌবারিক তাকে নিয়ে এলো সম্রাটের বস্ত্রাবাসে। মিনান্দার প্রশ্ন করলেন, এত রাতে তুমি গান গাইছিলে? মালবিকা প্রস্তুত হয়েই এসেছিলেন। বললেন, বন্দি জীবনের দুঃখের মাঝে সহসা আনন্দের সমারোহ জাগল, তাই সঙ্গীতের ভিতর দিয়ে ঈশ্বরের স্তুতি করছিলাম। আনন্দের সমারোহ জাগলো এত রাত্রে? আজ্ঞে হ্যাঁ সম্রাট। একটু আগেই সংবাদ পেলাম যারা আমাদের দেশের শত্রু, যারা আমাদের জাতির শত্রু, তারা মগধী সেনার ভয়ে মথুরায় পশ্চাৎ অপসরণ করছে। মনটা খুশি হলো। কিন্তু তুমি যে সেই শত্রু শিবিরে বন্দিনী,
এ কথা তোমার মনে হয়নি? সে কথা সব সময় মনে আছে সম্রাট, কিন্তু সমগ্র দেশের মঙ্গল অমঙ্গলের মাঝে আমি কতটুকু? নিজের শুভ অশুভ দিয়ে সারা দেশের কথা তো বিচার করা চলে না সম্রাট। হিন্দু শাস্ত্র আমাদের তা শেখায় না। তোমার বাকপটুতার প্রশংসা করি। সম্রাট কয়েক মুহূর্ত চুপ করে থেকে কি যেন ভাবলেন, তারপর বললেন, স্ত্রীলোকের সঙ্গে রাজনীতি চর্চা করতে নেই। তোমার কণ্ঠস্বর সুন্দর, তুমি বরং আমাকে একটা গান শোনাও। মগধ সম্রাটের উপঢৌকন চলেছে গ্রিক সম্রাটের উদ্দেশ্যে। যুদ্ধাশ্ব, রণহস্তি, সুবর্ণ সবই আছে। শান্তি পরিবেষ্টিত দ্রব্য সম্ভার সন্ধ্যা সমাগমে পাহাড়তলির প্রান্তরে এসে ছাউনি ফেলল। শান্তিদের অধিনায়ক বীরভদ্র বস্ত্রাবাসের বাহিরে এক কাষ্ঠাসনে বসে তাকিয়েছিলেন তারকা খচিত অন্ধকার আকাশের পানে। কয়েকদিনের পথশ্রমে তার দেহে ক্লান্তি জমেছে। এভাবে পথ চলার অভ্যাস তার নেই। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি সৈনিকের কাজ করছেন, কিন্তু আজ অবধি একবারও তাকে কোনো যুদ্ধে লড়তে হয়নি। সেদিক থেকে তার অদৃষ্ট ভালোই বলতে হবে। এখন কোনো রকমে গ্রিক সম্রাটের কাছে উপঢৌকনটা পৌঁছে দিয়ে আবার কবে পাটলিপুত্রের স্বাচ্ছন্দ্যর মধ্যে ফিরে যাবেন তাই তিনি ভাবছেন। সহসা একটি মানুষের ছায়া এগিয়ে আসছে বলে মনে হল। বীরভদ্র সজাগ হয়ে উঠলেন। পুষ্যমিত্র সামনে এসে দাঁড়ালেন, বললেন, সর্বাধিনায়কে জয় হোক, স্বাগতম, আসন গ্রহণ করুন। এক শান্তিকে ডেকে বীরভদ্র একখানি কাষ্ঠাসন আনিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, আপনার কি সংবাদ বলুন তো? আগে আপনার সঙ্গে একটা বিষয়ের আলোচনা করতে এলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সম্প্রতি ভরতপুর দুর্গে গ্রিক বাহিনীর ভাগ্যে এক বিপর্যয় ঘটে গেছে। মুষ্টিমেয় বনবাসী সেনার কাছে ভরতপুরের গ্রিক বাহিনী পর্যুদস্ত হয়েছে। সেনা নায়ক অব্দি নিহত হয়েছে। পুনরায় অতর্কিত আক্রমণের আশঙ্কায় গ্রিক সম্রাট মথুরা পর্যন্ত পিছিয়ে গেছেন। গ্রিক বাহিনী অপরাজেয় বলে আমাদের যে ধারণা জন্মেছিল সে ধারণা তারা বদলে দিয়েছে। তাই আমি বলি কি, এই সময় গ্রিক সম্রাটের কাছে আমাদের এই রণসম্ভার পৌঁছে দিলে তাদের শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তা আমাদের পক্ষে ক্ষতিকর। আপনি নিশ্চয়ই আমার মত সমর্থন করবেন। আপনি কি বলতে চান? বীরভদ্রের ভ্রু কুঁচকে উঠল। আমি বলি কি, আমরা কিছুদিন এখন ভরতপুরে আশ্রয় নিই। ইতিমধ্যে দ্রুতগামী বার্তাবহ দিয়ে সম্রাটের কাছে খবর পাঠাই, তিনি আরো সৈন্য পাঠাবার ব্যবস্থা করুন। গ্রিকদের সঙ্গে আমরা এইখানি একটা বোঝাপড়া করে ফেলি। লড়াই করার কোনো ইচ্ছাই বীরভদ্রের ছিল না। তিনি বললেন, কিন্তু অযথা বিলম্ব করার জন্য যদি হিতে বিপরীত হয়, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। সম্রাট যে কর্তব্যভার আমার উপর ন্যস্ত করেছেন সে ভার আমি হস্তান্তরিত করতে পারি না। তাহলে সম্রাটের আদেশ অমান্য করা হবে। তাছাড়া অকারণে এক শক্তিমান রাষ্ট্রের সঙ্গে সংগ্রাম বাঁধিয়ে বহু লোকক্ষয় করাও যুক্তিযুক্ত হবে কিনা সেটাও একটা কথা। আমরা অনেক চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছি সেনাপতি মশাই। আমরা মানে আমিও বজ্রাচার্য। যুদ্ধ সম্পর্কে আপনারা দুজনেই অনভিজ্ঞ, সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনার কোনো সার্থকতা দেখছি না। কিন্তু ধর্মশাস্ত্র কি আপনাদের নীতি সমর্থন করে? বজ্রাচার্য বৌদ্ধ সংঘের আচার্য। ভগবান বুদ্ধ কি অকারণ লোকক্ষয়ের হেতু নিবারণ করার কথা বলেননি? আগে শত সহস্রের দুঃখ নিবারণের জন্য, স্বদেশকে যবনের কবল থেকে মুক্ত করার জন্য যে সংগ্রাম, তা হলো মানুষের সহজাত সংগ্রাম। সব নীতি একে স্বীকার করে। আপনি তাহলে আমাকে সম্রাটের আদেশের অবাধ্য হতে বলছেন? সে কথা পরে বিচার করা যাবে। জাতীয় সম্পত্তি বিজাতীয় শত্রুর হাতে তুলে দেওয়া যায় কিনা এখন তাই আমাদের বিচার করে দেখতে হবে। কিন্তু সম্রাটের আদেশের সমালোচনা করা বা লঙ্ঘন করার অধিকার তো আমার নেই, আপনাদেরও নেই। সে কৈফিয়ত আমরা পরে দেব। এখন আপনি আমাদের কথা মতো কাজ করবেন কিনা তাই আমাদের জিজ্ঞাসা। সম্রাটের আদেশ আমি অমান্য করতে পারি না। আপনাদের যা করার পরে করবেন। এই ধন সম্পদ হস্তান্তরিত করার পরে আমাদের করার কি থাকবে? বেশ, তাহলে সম্রাটের আদেশপত্র সংগ্রহ করে আনুন। আগে ২-১ দিনের মধ্যে সম্রাটের আদেশপত্র সংগ্রহ করা সম্ভব নয়। এই জন্যই আমরা বলছি আপনি দিন কয়েক অপেক্ষা করুন। ইতিপূর্বে এ সম্বন্ধে ব্যবস্থা করেননি কেন? ভরতপুরের বিপর্যয় ঘটেছে পরশু শেষ রাত্রে। সেই ঘটনাকে ভিত্তি করেই আমরা মনস্থির করেছি। কিন্তু সম্রাটের আজ্ঞা ছাড়া আমি একদিন অপেক্ষা করব না। তাহলে তো আপনাকে দেশ ও জাতির শত্রু বলে গণ্য করব। সে আপনার যা খুশি ভাবতে পারেন, তাতে আপনার বিপদের সম্ভাবনা আছে। বীরভদ্র এবার একটু শঙ্কিত হলেন। জীবনে এতদিন সেনানায়কের বেতন নিচ্ছেন, কিন্তু আজ অবধি একবারও শত্রুপক্ষের সম্মুখীন হয়ে জীবন বিপন্ন করতে হয়নি।
বেশ নিরাপদেই দিন কাটছিল। এখন কিনা সামান্য একটা উপঢৌকন দিতে এসে নিজের দেশবাসীর হাতেই দুর্ভোগ ভুগতে হবে। একটা কৌশল তার মনে এলো। একটু চিন্তিতভাবে তিনি বললেন, আচ্ছা, আমাকে একটু ভেবে দেখার সময় দিন। সহকারীদের সঙ্গে পরামর্শ করে দেখি, তাদেরও তো একটা মতামত আছে। আপনার সহকারী যারা সঙ্গে এসেছেন তাদের মধ্যে এমন কেউ নেই যিনি আপনাকে বুদ্ধি দিতে পারেন। সেই জন্য আমরা অহেতুক সময় ক্ষেপ করতে পারবো না। এখন আমাদের দেশের মহা দুর্দিন, প্রতিটি মুহূর্ত বিশেষ মূল্যবান। একটি বেলা নষ্ট করা মানে শত্রুপক্ষকে অনেক সুযোগ দেওয়া। ইতিপূর্বে মগধ সম্রাট, মহামাত্য, ন্যায়াধীশ ও মহাবলাধ্যক্ষ ছাড়া এমনভাবে বীরভদ্রের উপর কথা বলতে কেউ সাহস করেনি। বীরভদ্র ক্রুদ্ধ অসন্তোষে ফোঁস করে উঠলেন, আপনি কি আমার বস্ত্রাবাসে বসে আমাকে চোখ রাঙাতে চান? আপনি অতিথি ও আচার্য, কিন্তু তথাপি স্মরণ রাখবেন, ধৃষ্টতা সকল সময় মার্জনীয় হয় না। আপনার কথা শুনে মনে হয় আপনি আমাদের অনুরোধ গ্রহণ করবেন না। তাহলে অবিলম্বে আপনার দেহ রক্ষার ভার গ্রহণ করব। অর্থাৎ আপনার আমাকে বন্দী করতে চান। আপনি যদি তেমন অর্থ করেন তাহলে তাই। আপনি অনধিকার চর্চা করছেন। আমি জাতির প্রতিনিধি হয়ে দেশের স্বার্থের জন্য মগধ সম্রাটের এই যুদ্ধবল, অশ্ববল ও সুবর্ণের কর্তৃত্ব গ্রহণ করতে চাই। আপনি এখন থেকে কর্মচ্যুত হলেন, তবে আপনি ইচ্ছা করলে পাটলিপুত্রে ফিরে যেতে পারেন। আমি তার আগেই তোমাকে বিদ্রোহী হিসেবে বন্দী করব। বলে উত্তেজিতভাবে আসন ত্যাগ করে বীরভদ্র করতালি দেবার উপক্রম করলেন। কিন্তু করতালি দেবার আগেই পুষ্যমিত্র বজ্র মুষ্টিতে তার ডান হাতখানা চেপে ধরে বস্ত্রাভ্যন্তর থেকে একখানি ছুরিকা বাহির করে তার বুকের ওপর তুলে ধরলেন। বললেন, একটি শব্দ উচ্চারণ করলে তোমার প্রাণ যাবে, সাবধান। ঠিক সেই সময় বীরভদ্রের পাশে আর একজনের ছায়া পড়ল। বীরভদ্র মুখ ফিরিয়ে দেখলেন তিনি বজ্রাচার্য, মুখে তার কঠিন হাসি। এদিকে গ্রিক শিবিরে গুপ্তচর সংবাদ সংগ্রহ করে আনল মগধের উপঢৌকন ভরতপুরের দুর্গে সমবেত হয়েছে। মিনান্দার বললেন, বেশ, আমি এবার মগধ সম্রাটের সঙ্গে রীতিমতো শক্তি পরীক্ষায় প্রস্তুত। তখনই গ্রিক সম্রাট সেনানায়কদের আহ্বান করলেন। পরামর্শ সভা বসল। বীরসিংহ কোথায় ছিল ছুটে এলো, বলল, সম্রাটের জয় হোক। কে চাই? আমার একটা নিবেদন আছে সম্রাট। এখন নয়, অন্য সময় বলো। কথাটা আপনার এখনই জানা প্রয়োজন প্রভু। বলো। আমাকে যদি আপনি অন্তত 2-3 দিন সময় দেন, আমি ভরতপুর দুর্গের সমস্ত অন্ধিসন্ধি জ্ঞাত হয়ে এসে আপনাকে সাহায্য করতে পারি। তার বিনিময়ে তুমি কি আশা করো? রাজকুমারী মালবিকাকে আমার হাতে সমর্পণ করবেন। সম্রাট বারেক কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমার কর্মের সফলতার উপর তোমার পুরস্কার প্রাপ্তি নির্ভর করছে। আগে তাহলে আমাকে 7 দিন সময় দিন সম্রাট। আজ হতে 8ম দিনে আমি আপনার কাছে সমুদয় ব্যাপার নিবেদন করব। মিনান্দার সম্মত হলেন। 2 দণ্ড পরে সাধারণ একজন নাগরিকের বেশে বীরসিংহ গ্রিক সেনাবাস থেকে নিষ্ক্রান্ত হল। এদিকে সেনাধিনায়ককে বন্দী করতে যখন পুষ্যমিত্র ও বজ্রাচার্য ব্যস্ত হয়ে পড়েছিল, তখন বস্ত্রাবাসের অন্তরালে একজন যুবক সবকিছু লক্ষ্য করছিল। অন্ধকারে তাকে কেউ দেখতে পায়নি। বস্ত্রাবাসের কোন ফাঁক দিয়ে কোথায় 2টি চোখ উকি মারছে তা খেয়ালই হয়নি। সেনানায়ককে বেঁধে সেই বস্ত্রাবাসের মধ্যে রেখেই পুষ্যমিত্র ও বজ্রাচার্য যখন বাইরে গিয়ে রণহস্তি ও যুদ্ধাশ্বগুলি সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েছেন, সেই অবসরে বস্ত্রাবাসের পিছন দিকের একটা ফাঁক দিয়ে কোনো রকমে সেই লোকটি এসে ভিতরে ঢুকল। সেনাপতির কাছে এসে তার মুখের বাঁধন খুলে দিল। ফিসফিস করে বলল, আমি আপনাকে মুক্তি দিতে পারি, কিন্তু তার আগে আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। করব, প্রতিশ্রুতি দিলাম। বেশ। বলে আগন্তুক সেনাপতির বাঁধন খুলে দিল। তারপর তার হাত ধরে তাঁবুর পেছন দিকে যে পথ দিয়ে সে ভিতরে এসেছিল সেই পথ দিয়েই বাহির হয়ে গেল। একটু আগে সূর্যোদয় হয়েছে। গ্রিক সম্রাট এখনো সভায় আসেননি। পাত্রমিত্র সভাসদে প্রশস্ত বস্ত্রাবাসটি গমগম করছে। বীরসিংহ বীরভদ্রকে সঙ্গে নিয়ে তাঁবুর মধ্যে আর প্রবেশ করল না। তাঁবুর বাহির পথে পদচারণা করতে লাগল। অল্পক্ষণ পরেই 2জন দেহরক্ষী সহ সম্রাটকে দেখা গেল। বীরসিংহ তাড়াতাড়ি তার সামনে গিয়ে 2 হাত মাথার উপর তুলে গ্রিক কায়দায় অভিবাদন করে বলল, সম্রাটের জয় হোক,
সম্রাট তার দিকে একবার তাকিয়ে দেখলেন, তারপর বললেন, এসো। আপনার সঙ্গে আমার গোপন কথা আছে প্রভু। সভায় তা বলা সম্ভব নয়। আমার সঙ্গে মগধের সেনাপতি বীরভদ্র এসেছে। মগধের সেনাপতি? সম্রাটের চোখে বিস্ময় ফুটে উঠল। বীরসিংহ বীরভদ্রকে এগিয়ে আসার জন্য ইঙ্গিত করল। বীরভদ্র এগিয়ে এসে সম্রাটকে অভিবাদন জানালো। বীরসিংহ পরিচয় দিল, ইনি মগধরাজের উপঢৌকন নিয়ে আসছিলেন প্রভু। ভরতপুরের কাছে পুষ্যমিত্র তা লুট করেছে। একে আমি উদ্ধার করে এনেছি। ইনি মগধ সম্রাটের সম্পর্কে সমস্ত তথ্য আপনাকে জানাতে পারবে। উত্তম, তোমরা আমার সঙ্গে এসো। সম্রাট যে পথ দিয়ে আসছিলেন সেই পথেই আবার ফিরে গেলেন। প্রতিহারীকে বললেন, ওদের বলো আজ আমি গুরুতর রাজকার্যে ব্যস্ত, আজ আর সভায় যাব না। মন্ত্রী আন্তিওকাসকে এখনই আসতে বলো। বীরসিংহের মুখ থেকে সব সংবাদ সংগ্রহ করে সেই রাত্রেই গ্রিক সম্রাট তার সমস্ত বাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন। ভারতীয় বাহিনীর কাছে কোনোদিন তাকে পরাজয় মানতে হয়নি। এবারই প্রথম তিনি পশ্চাৎ অপসারণ করেন। সেজন্য তার মনে ক্ষোভ ছিল। এবার তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন, মগধের যুদ্ধাশ্ব ও রণহস্তিগুলি করায়ত্ত করবেনই, আর সেই সঙ্গে ভরতপুরের দম্ভ চূর্ণ করবেন। ভরতপুর দখল করার পর রাজগৃহ ও পাটলিপুত্রের দিকে অভিযান চালানো খুব কঠিন হবে না। সমগ্র গ্রিক অশ্বারোহী বাহিনী দুদণ্ডের মধ্যে প্রস্তুত হল। সম্রাট স্বয়ং চললেন তাদের পশ্চাতে। অশ্বের খুঁড়ে কাপড় জড়ানো হল, যেন অশ্বপদ শব্দ বেশি জোরে শোনা না যায়। মশাল জ্বালতে দেওয়া হলো না, শত্রুরা যেন আলোকরশ্মি দেখে সন্দেহের অবকাশ না পায়। রাত্রির অন্ধকারে গ্রিক বাহিনী ধীরে সুস্থে অগ্রসর হল। সম্রাট ঘোষণা করেছিলেন, অন্ধকার পথ, সাবধানে অগ্রসর হবে। রাত্রি শেষে ভরতপুরের দ্বারে গিয়ে পৌঁছলেই চলবে। পথ সামান্য, এই পথটুকু অতিক্রম করতে যে অশ্বারোহী কোনো দুর্ঘটনা ঘটাবে বা ঘোড়া থেকে পড়ে যাবে, তার সৈনিকের পোশাক কেড়ে নিয়ে তাকে সাধারণের ভৃত্য করা হবে। সেই কথা স্মরণ করে অশ্বারোহী বাহিনী ধীরে সুস্থে অগ্রসর হচ্ছিল। ব্রাহ্ম মুহূর্তে ওঠাই হিন্দু রীতি। সাধকেরা শেষ রাত্রে স্নান সেরে পূজা আহ্নিক করতে বসেন। সেদিনও যথারীতি বজ্রাচার্য স্নান করতে যাচ্ছেন। আকাশের পূব দিকে তখনও আলোর আমেজ আসেনি। সহসা বজ্রাচার্যের কেমন যেন মনে হলো দূরে কেমন যেন খড়খড় সরসর শব্দ হচ্ছে। সমস্ত বনভূমি যেন কাঁপছে। ঝড় না হলো তেমন হয় না। বজ্রাচার্য থমকে দাঁড়ালেন। একখণ্ড উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে তিনি সামনের পানে দৃষ্টি ছেড়ে দিলেন। ঘন অন্ধকারে কিছুই ঠাহর করা যায় না। বজ্রাচার্য চোখ বুজে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। তন্ত্রসিদ্ধ সাধক চোখ আর খুললেন না। মন্ত্র বলে সামনের সমস্ত প্রান্তর ও বনানী তার মুদিত চক্ষের সামনে উদ্ভাসিত হল। বজ্রাচার্য প্রত্যক্ষ করলেন অন্ধকার বনপথে শত শত অশ্বারোহীর অভিযান। বজ্রাচার্যের আর স্নানে যাওয়া হল না। তিনি আর সময় নষ্ট করতে পারলেন না। দ্রুত পদে পুষ্যমিত্রের কাছে এসে উপস্থিত হলেন। বললেন, পুষ্যমিত্র, যুদ্ধাশ্ব ও রণহস্তিগুলিকে এখনই পিছনে সরিয়ে দাও। গ্রিক বাহিনী আক্রমণ করতে আসছে। সব শুনে পুষ্যমিত্র বললেন, গুরুদেব, আমরা ভরতপুরে গিয়ে আশ্রয় নিই গে। না, ওরা সম্ভবত আর 2-3 দণ্ডের মধ্যে দুর্গ অবরোধ করবে। এতগুলি হস্তি ও অশ্বের খাদ্য যদি দুর্গের মধ্যে সঞ্চিত না থাকে, তাহলে কদিনের মধ্যে দুর্গটিকে আত্মসমর্পণ করতেই হবে। অধিকন্তু বিপদ ডেকে আনা হবে। ভরতপুরের পতন হলে পাটলিপুত্রের পথ অনেকটা সুগম হবে। আমাদের উদ্দেশ্য সফল হবে না, কিন্তু পিছনের বনান্তরালে কদিন আত্মগোপন করে থাকলে এই যুদ্ধাশ্ব ও রণহস্তিগুলিকে আমরা কাজে লাগাতে পারব। তার ফলে গ্রিকদের ভরতপুর জয় করা কোনোদিন সম্ভব হবে না। বজ্রাচার্যের যুক্তি সমীচীন বলে মনে হল। পুষ্যমিত্র অশ্বপাল ও হস্তিপালকে ডেকে নির্দেশ দিলেন প্রভাত হবার আগেই দ্রুত গতিতে পিছনের বনান্তরালে অদৃশ্য হবার জন্য। উষাকালে গ্রিক সেনারা দেখল অশ্ব, হস্তি বা বস্ত্রাবাসের কোনো চিহ্নই নেই সামনের প্রান্তরে। সম্রাট মিনান্দার তখনই বীরসিংহ ও বীরভদ্রকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন, কোথায় তোমাদের যুদ্ধাশ্ব, রণহস্তি? আগে সম্রাট, আমার মনে হয় তারা ভরতপুর দুর্গে আশ্রয় নিয়েছে। আপনি দুর্গ অবরোধ করুন। সম্রাটের মুখখানি থমথম করছিল। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, যুদ্ধ সম্পর্কে তোমার কোনো উপদেশ আমি চাইনি। তুমি শুধু স্মরণ রেখো,
আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমারও মঙ্গল নেই। তোমরা এখন যেতে পারো। বীরসিংহ বাইরে এসে নিঃশ্বাস ফেলে বাঁচল। বীরভদ্র ক্ষুণ্ণ কণ্ঠে বলল, শুধু তোমার জন্য আমার এই লাঞ্ছনা। এর চেয়ে পুষ্যমিত্রের হাতে মৃত্যু ভালো ছিল। তোমার দুষ্ট বুদ্ধিতে আমি নিজের সর্বনাশ করেছি। বীরসিংহ তিক্ত কণ্ঠে উত্তর দিল, তুমি ইচ্ছা করলে এখনো মরতে পারো। যদি চাও তো আমি একখানা ছুরিকা সংগ্রহ করে দিই। বীরভদ্র আর কিছু বলল না। এদিকে পাটলিপুত্র প্রাসাদে সম্রাট বৃহদ্রথ চঞ্চল হয়ে উঠলেন। এইমাত্র বজ্রাচার্য এসে সংবাদ দিয়েছেন যে সেনাধিনায়ক বীরভদ্রকে বন্দী করে বনবাসীরা যুদ্ধাশ্ব ও রণহস্তিগুলি লুণ্ঠন করেছে। গ্রিক সম্রাট ভরতপুর দুর্গ দখল করেছিলেন, কিন্তু হনুমানগড়ের মণ্ডলেশ্বর অগ্নিমিত্রের সহায়তায় সুমতি সেন আবার দুর্গ পুনরুদ্ধার করেছেন। গ্রিক সেনাপতি লিওনিদাস তার হস্তে নিহত হয়েছেন। গ্রিক সম্রাট মিনান্দার সমগ্র গ্রিক বাহিনী নিয়ে ভরতপুর অবরোধ করেছেন। অবিলম্বে যদি মগধ সম্রাট ভরতপুরে সাহায্য না পাঠান তাহলে দুর্গের পতন অনিবার্য, এবং একবার ভরতপুর দুর্গ যদি গ্রিকদের করায়ত্ত হয় তাহলে পাটলিপুত্রের পথ তাদের কাছে সরল হয়ে যাবে। সেই সম্ভাবনাকে প্রতিরোধ না করতে পারলে মগধ সাম্রাজ্য বিপন্ন হবে। বৃহদ্রথ বললেন, কিন্তু ভরতপুরে সৈন্য পাঠানো মানে গ্রিকদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া। বজ্রাচার্য বললেন, আগে গ্রিকদের সঙ্গে আপনাকে যুদ্ধ করতেই হবে সম্রাট, না হলে মগধ সাম্রাজ্য রক্ষা করা যাবে না। যুদ্ধভীত বৃহদ্রথের কপালে চিন্তার রেখা পড়ল। তিনি বললেন, আচ্ছা, একটু ভেবে দেখি। কিন্তু একটা কথা সম্রাট। বজ্রাচার্য বললেন, সাহায্য করলে অবিলম্বেই সাহায্য করা দরকার। বিলম্ব করলে গ্রিক সম্রাট সমগ্র উত্তর পথে যেসব গ্রিক সৈন্য ছড়িয়ে আছে তাদের সংগঠিত করে বিশেষ শক্তিমান হয়ে উঠবে। আঘাত করলে তার আগে আঘাত করা দরকার। বৃহদ্রথ মাথাটা একটু হেলিয়ে বললেন, উত্তম, আমি একটু ভেবে দেখি। কাল সন্ধ্যাতে আমার সিদ্ধান্ত আপনি জানতে পারবেন। বৃহদ্রথ চঞ্চল হয়ে উঠলেন। প্রাসাদ অলিন্দে সমস্ত সন্ধ্যাটি তিনি পদচারণা করেই কাটিয়ে দিলেন। মগধের অনেক সম্রাটকে বৃদ্ধ বয়সেও যুদ্ধযাত্রা করতে হয়েছে। সমর ক্ষেত্রে প্রাণও দিয়েছেন অনেকে, কিন্তু বৃহদ্রথকে কোনোদিন সংগ্রাম করতে হয়নি। আঘাত ও মৃত্যুকে তার বড় ভয়। সেই জন্য গ্রিকেরা ধীরে ধীরে সাকেত অবধি অগ্রসর হয়ে এসেছে, তবু তিনি তাদেরকে সম্মুখ যুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করেননি। উপঢৌকন দিয়ে তাদের সন্তোষ বিধান করতে চেয়েছেন, কিন্তু তথাপি আজ আবার সেই সংগ্রামের আহ্বানই দ্বারে এসে পৌঁছেছে। একে অদৃষ্ট ছাড়া আর কি বলবেন। বৃহদ্রথ আপন মনেই বলে ওঠেন, আমার রাজা না হয়ে জন্মালেই বোধহয় ভালো ছিল। জীবনের এই দুশ্চিন্তা দুর্ভোগ ভুগতে হতো না। রাজ্য, প্রজা ও প্রাণ, এই তিন রক্ষা করতে আমার প্রাণ আনত। আমার চেয়ে একজন সামান্য চাষি অনেক বেশি সুখী, অনেক বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করে। আমার সারা জীবন তো যুদ্ধ বিগ্রহ। জ্ঞান হবার পর থেকেই তো দুশ্চিন্তা থেকে একদিনও রেহাই পাইনি। অলিন্দের চারিপাশে পুষ্পাধার, ফুল গাছগুলি রঙিন সুগন্ধি ফুলে সমৃদ্ধ। তারই মাঝে কালো পাথরের একটি বেদি। সম্রাট সেই বেদির ওপর বসলেন। কাউকে ডেকে তার কথা বলতে ইচ্ছা করছে না। একটু আগে মন্ত্রীকে ডেকেছিলেন। মন্ত্রী বললেন, এই তো সুবর্ণ সুযোগ প্রভু। গ্রিকদের সঙ্গে একটা মুখোমুখি নিষ্পত্তি করে ফেলাই ভালো, ওরা বড্ড বেশি বেড়েছে। মন্ত্রী তো আর লড়বেন না, উপদেশ দিয়েই তা ছুটি। যুদ্ধের সমস্ত ভীষণতা বহে যাবে সম্রাটের মাথার উপর দিয়েই। লড়তে হবে তো তাকেই। জীবন বিপন্ন করবেন তিনি, আর মন্ত্রী দেবেন উপদেশ। এতদিন তিনি যাদের দিয়ে কাজ চালিয়েছেন তারা সবাই অপদার্থ, কাজের অনুপযুক্ত। না হলে বীরভদ্র শেষে কিনা বনবাসীদের হাতে সমস্ত উপঢৌকন সম্ভার তুলে দিল। বিশ্বাসঘাতক, সব ষড়যন্ত্র। সম্রাট উত্তেজিত হয়ে উঠেছিলেন। কোনো এক সময় রানী এলেন, বললেন, সম্রাট, রাত্রি প্রথম প্রহর অতীত প্রায়। আপনার আহারের সময় চলে যায়। আমার ক্ষুধা নেই। সম্রাট কি অসুস্থ? রাজবৈদ্যকে খবর দেব? প্রয়োজন নেই। আপনি সহসা এমন উত্তেজিত হয়ে পড়লেন কেন সম্রাট? রাজকার্যে কোনো অসঙ্গতি দেখা দিয়েছে? শুধু রাজকাজ আর রাজকাজ আমাকে পাগল করে তুলল। রাত্রি চতুর্থ প্রহর থেকে রাত্রি দ্বিতীয় প্রহর অবধি আজ অবধি একটা দিন পেলাম না যেখানে পুরোপুরি বিশ্রাম পেলাম। রাজকাজ আমি আর করবো না মহারানী।
আমি পালাবো, সব কিছু ছেড়ে দিয়ে আমি পালাবো, আজই পালাবো। মহারানী এ কথা আরও দু একবার শুনেছেন। তার বিবাহ নেহাত অল্পদিন হয়নি, সম্রাটকে তিনি দেখছেন বহুদিন ধরেই। আজকে সম্রাটের উত্তেজনার হেতুও তার অজ্ঞাত ছিল না। রানী বললেন, আপনি মগধের সম্রাট, মৌর্য বংশে আপনার জন্ম। সম্রাট চন্দ্রগুপ্ত বহু সংগ্রাম করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। রাজর্ষি অশোক কলিঙ্গে বিপুল বাহিনীর সম্মুখীন হয়েছিলেন। যুদ্ধ বিগ্রহে আপনারই বা এত ভয় কেন? রাজা দেশরক্ষক ও লোকপালক, রাজ্যের কল্যাণের জন্য, প্রজাপুঞ্জের রক্ষার জন্য সম্রাটের জীবন উৎসর্গীকৃত। তুমি বুঝবে না রানী, তুমি বুঝবে না। মরতে আমি ভয় করি না, কিন্তু আঘাতকে আমি বেজায় ভয় করি। চোখে এসে একটা তীর বিঁধল, কে হাতখানা অসির আঘাতে কাটা পড়লো। উফ, সারা জীবনের মতো কানা কিনলো হয়ে গেলাম। সে কি কষ্ট বলো দেখি। এক কোপে যদি মাথাটা উড়ে যায় তো আমি ভাবি না, কিন্তু দগ্ধে দগ্ধে মরতে আমি পারবো না। এই বয়সে হাত পা খুইয়ে মরা কি মর্মান্তিক বলো দেখি। গ্রিকদের সম্পর্কে আপনি তাহলে কি করতে চান? কি করব তাই তো ভাবছি। বলো দেখি আমাদের কি করা উচিত। কেন, পলায়ন, সমতট কিংবা বিন্ধ্যগিরির পার্বত্য অঞ্চলে? ঠিক কথা বলেছো, ঠিক কথা। যথা সময়ে সকলের আড়ালে আমি পালাবো। তুমি শুধু প্রস্তুত থেকো, আজ মধ্যরাত্রি আমরা এখান থেকে পলায়ন করব। অতি উত্তম প্রস্তাব মহারাজ, কিন্তু আমি আপনার অনুগামী হতে পারবো না। আমি বিদিশার রাজকন্যা। গ্রিকেরা আমার পিতৃরাজ্য ধ্বংস করেছে, আমার স্বামীর রাজ্য তারা আজ ধ্বংস করতে আসছে। আমি একবার তাদের সঙ্গে ভালো মতো বোঝাপড়া করে নিতে চাই। কিন্তু ব্যাপারটার গুরুত্ব তুমি বুঝতে পারছো না রানী। সাম্রাজ্য কার জন্য, কার জন্য লড়াই করে আমি জীবন দেব? আমার পুত্র নেই, কন্যা নেই, বয়স হয়েছে, যুদ্ধ বিগ্রহ করার মতো শক্তি নেই, ইচ্ছাও নেই। সেই জন্যই নিরুপদ্রবে শান্তিতে জীবনের শেষ দিনগুলো আমি কাটিয়ে দিতে চাই। কিন্তু বহুজনের কল্যাণের দায়িত্ব যা স্কন্ধের ওপর, ব্যক্তিগত আশা, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্যের লোভ, তাকে ত্যাগ করতে হয় সম্রাট। কিন্তু আমি মগধের মহারানী। আমার যা কিছু সম্পদ ও সম্মান সবই প্রজাপুঞ্জের দান। আমার দেহের প্রতিটি রক্তবিন্দু তাদের অর্থে পুষ্ট। তাদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি ভুল বুঝছো রানী, বড্ড ভুল বুঝছো। আমি পিতৃশত্রুর সঙ্গে একবার চরম নিষ্পত্তি করতে চাই সম্রাট। ভারতভূমিতে দুজন সম্রাটের স্থান হবে না, হয় হিন্দু না হয় গ্রিক। হিন্দুর তলোয়ারে যতদিন ধার থাকবে ততদিন গ্রিকের স্বস্তি নেই। সম্রাট আর কিছু বললেন না, চুপ করে রানীর মুখের পানে তাকিয়ে রইলেন।